প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। এই মুহূর্তে আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে আমার টিম, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং একজন অতিথি। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ আলোকিত হয়েছে। কোন মানুষটি আজকে সত্যের আসনে বসে নিজের জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করবেন তার সম্পর্কে আমরা জানবো। তবে তার আগে বলে নিই, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। ইন এ সেন্স, এখানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো অকপটে স্বীকার করে, এই অর্থে যে তার মতো ভুল এবং অপরাধ কেউ কখনো যেন না করে, এবং এই অর্থে যে তার ভুল এবং অপরাধের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডটি যেন কোনো মানুষের জীবনে কেউ কখনো সৃষ্টি না করে, এবং এই অর্থে যে তার ভুল ও অপরাধের পরিণতি অত্যন্ত ভয়াবহ, সেই ভয়াবহ পরিণতির দিকে তার মতো যেন আর কেউ কখনো না যায়। আমরা ছোটখাটো ভুল প্রত্যেকের জীবনে করে থাকি, এবং এই ভুলগুলো আমরা সাধারণত কারো কাছে প্রকাশ করতে চাই না, গোপন করি। আমরা আমাদের এই ভুলের জগৎটিকে কত বড় বানিয়ে ফেলতে পারি, কত বিশাল হতে পারে, তাই এই মানুষগুলোকে দেখলে বোঝা যায়। আমরা বিশ্বাস করি এই মানুষের মতো অনেক মানুষ সমাজে রয়েছেন, কিংবা অনেক মানুষ হতে যাচ্ছেন, এরকম মানুষও সমাজে রয়েছেন। সেই মানুষগুলো যাতে তাদের অকপটের স্বীকারোক্তি শুনে ভুল না করেন, সেজন্যই আমাদের এই যাহা বলিব সত্য বলিব। সে কারণেই আমরা বলে থাকি, যাহা বলিব সত্য বলিব বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আজকে আমাদের অনুষ্ঠানে কে সত্যের আসনে বসছে চলুন শুনে নেই আরজে সুমনের কাছ থেকে। আজ সত্যের মঞ্চে বসতে যাচ্ছেন মোহাম্মদ বনিয়ামিন। বেশ সাহসী এক যুবক, কিন্তু একটু গম্ভীর স্বভাবের। অবশ্য ছোটবেলা থেকেই তার চুপচাপ থাকার অভ্যাস, তাই বলে বনিয়ামিনকে অহংকারী ভাবার কোনো কারণ নেই। বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নিয়মিত ব্যাপার। কখনো টাকা, কখনো বা সৎ বুদ্ধি দিয়ে মানুষকে সাহায্য করেন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বনিয়ামিনের বন্ধুর সংখ্যা। নিঃস্বার্থ যে কোনো মানুষই খুব সহজে বনিয়ামিনের মনে জায়গা করে নিতে পারেন। নেশা এবং নেশাগ্রস্ত মানুষ দুটোকে প্রচন্ড ঘৃণা করেন বনিয়ামিন। সবসময় চেষ্টা করেন নেশা থেকে দূরে থাকতে। বাবা মাকে অনেক শ্রদ্ধা করেন বনিয়ামিন। বাবা মাকে অশ্রদ্ধা করে বলা কোনো কথা তিনি সহ্য করতে পারেন না। এই হচ্ছে আমাদের আজকের অতিথি বনিয়ামিন। তার জীবনের বাকি ইতিহাস জানতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। প্রিয় শ্রোতা, আমরা শুনলাম বনিয়ামিন আজকে রয়েছে আমাদের সঙ্গে। বনিয়ামিন আজকে যাহা বলিব সত্য বলিবর অতিথি। বনিয়ামিনের কাছে আমি যাব, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আপনার এই প্রিয় অনুষ্ঠানটিতে এসে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চান, সেজন্য আপনার জন্য দরজা সবসময় খোলা আছে। যদি আসতে চান তাহলে আপনার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। অনুষ্ঠান চলাকালীন সময় থাকছে বরাবরের মতো SMS পোলের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার বিশ্বাসযোগ্যতার লেভেল। প্রিয় শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা অতিথির মুখোমুখি হই। বনিয়ামিন, প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, সবার ক্ষেত্রে যে প্রশ্নটি থাকে, যে যাহা বলিব সত্য বলিবর মতো অনুষ্ঠান যেখানে মানুষ অপরাধ গোপন করে, ভুল গোপন করে, আপনি সেখানে এসে আপনার জীবনের ভুল এবং অপরাধ সবাইকে বলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা আসলে কি? আমি আসছি যে বিবেকের তাড়নায় আমার মতো ভুল আর কেউ না করে, যাতে সবাই সমাজে শান্তিতে বসবাস করতে পারে। আপনি চান সবাই আপনার মতো ভুল আর কেউ না করুক, তাই তো? ইয়েস। আমরা প্রত্যেককেই দেখি প্রিয় শ্রোতা, যারা এখানে আসেন তারা প্রত্যেকেই একটা জিনিস চান, যে তাদের মতো ভুল আর সমাজে কেউ কখনো না করুক। তাদের এই উদ্দেশ্য মহৎ, এই জায়গাটিতে আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু যে ভুলগুলো তারা করে গেছেন, সেই ভুলগুলোর জায়গাতে আমাদের যতটাই ঘৃণা থাকুক না কেন, আমরা শুধু একটাই প্রত্যাশা করতে পারি, তার মতো করে ভুল আপনারা যেন না করেন। সেজন্যই কিন্তু আজকে সে এই অনুষ্ঠানটিতে এসছে। আমাদের এই অনুষ্ঠানটি 3টা পর্বে বিভক্ত। একটা হচ্ছে ভুল এবং অপরাধের পেছনে নিশ্চয়ই কারণ থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে। তারপরে হচ্ছে ভুল এবং অপরাধটা আসলে কি ছিল এবং তার পরিণতিটা কি ছিল। আমি আপনার শৈশব থেকে শুরু করতে চাই, একেবারে ছোটবেলা থেকে আপনার ব্রেনে ওঠা, আপনার মেল্টন থিঙ্কিং সবকিছু আনতে চাই। শুরু করুন। ছোটবেলা থেকে আমি একটু সৎ, কোনো অপরাধ বা অন্যায় ধারা যাই না। যদি কিছু একটা ভুল হয়, হতে পারে মানুষ মাত্রই ভুল। জি। যে সময় আমার প্রাপ্তবয়স্ক, ওই সময় কালীগঞ্জ আমার ভাই থাকে, ওইখানে যাই। যার পরে ওইখানে একটা স্থানীয় ছেলের সাথে ক্যান্টিনে বসে আমার সম্পর্ক হয়। ও আমাকে বাসায় নিয়ে যায়
বেস্ট একটা যাওয়া আসা শুরু হয় দুজনের ভিতরে। আমি একটু পেছনে ফিরে যেতে চাই। আপনি জন্মগ্রহণ করেছেন কোথায়? খুলনায়। খুলনাতে। আপনার বাবা কি করেন? ক ভাই বোন? আমরা হচ্ছি 7 ভাই বোন, 7 ভাই বোন। 3 আচ্ছা, ভাই 4 বোন। 3 ভাই 4 বোন। আমার পজিশন হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে আপনি। আপনার বাবা? বাবা মৃত। উনি মানুষের কিছু সেবায় নিয়োজিত ছিল, যেটাকে বাংলা ইসে বলা হয়, গ্রাম্য ভাষায় বলা হয় কবিরাজি করতো। উনি কবিরাজি করতেন? হ্যাঁ। আচ্ছা। আর উনি খুব মাজার প্রিয়সী লোক ছিল, মাজারে মাজারে থাকতো বেশি। মাজারে মাজারে থাকতেন বেশি। আচ্ছা। আমার ছোটবেলায় আমার 2 বোনের বিয়ে হয়। হুম। আমার ছোটবেলায় আমার 2 ভাই বিডিআরের চাকরি হয়। আমার বেড়ে ওঠার বিষয়টা আমি জীবনে অভাব বুঝিনি, 2 হাতেই টাকা উড়াইছি। অসৎ পথে আমি একটা টাকা নষ্ট করিনি। এই টাকাগুলো আপনি পেতেন কোত্থেকে? আমার ভাইয়েরা দিত, বাবা দিত। আচ্ছা। দেখা যাচ্ছে যে কোথাও বসছি, এক জায়গায় 5-7 জন লোক আছে, অপরিচিত লোকই, নিজে চা খাচ্ছি, অন্যকে খাওয়াচ্ছি, এরকম আমি তাতে একটা আনন্দ বোধ করতাম। আচ্ছা, এইভাবে আপনি টাকা পয়সা অপচয় করতেন। যে জায়গাটিতে আপনি গেলেন হঠাৎ করে, সেটা হচ্ছে আপনার ভাইয়ের যেখানে চাকরি ক্যাম্পে। করতেন, ক্যাম্পে। কোথায় ছিল সে ক্যাম্পটা? কালীগঞ্জ। কালীগঞ্জ। তখন আপনার বয়স কত? 19-20 হয়। 19-20 বছর। আপনি লেখাপড়া করেন সেই সময়টিতে? হ্যাঁ করি। কিসে পড়েন? তখন ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট পড়েন। তাহলে আমি মোটামুটি যেটা বুঝলাম যে এসএসসি পড়া পর্যন্ত বা এইচএসসি পড়া পর্যন্ত আপনার জীবনটা ছিল খুবই সহজ সরল, এবং সেখানে অর্থের কোনো অভাব ছিল না। আপনার ভাইরা দিত। যদি শাসনের জায়গাটাতে আসি, এই কাজটি কে করতো? আমার বাবাও করতো, আমার বড় ভাইও করতো, আচ্ছা। আর আম্মাও করতো। তো আমি কারো অর্ডারে চলিনি, ছোটবেলা থেকে আমার অর্ডারে বা আমার নির্দেশে। ওকে, ফাইন। আপনি কালীগঞ্জে গেলেন, আপনি সেখানকার ঘটনা থেকে শুরু করুন। তারপর? তো ক্যান্টিনে বসা ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক হয়। নাম কি ছিল? ওর নাম ছিল জিৎ। আচ্ছা। ছেলেটা মুসলমান। সম্পর্কটা এইভাবে, দুজনে চা খাচ্ছি, তখন ওর বিলটাও আমি দিয়ে দিছি। ও একটা ইয়ামাহা গাড়ি চালাতো, বাইক। হ্যাঁ। আমি চিন্তা করলাম যে বারবার আসতেছি, কারণটা কি, যাই। গেছি, পরে ওর বাবা মার সঙ্গে কথা বলছি, বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে। তখন ওইখানে বেড়ালাম 7 থেকে 8 দিন। ওর মা বাবার ব্যবহার এত ভালো যে এই জন্য 7-8 দিন ওইখানে সময়। তারপরে যে ওইখান থেকে চলে আসি, আসার পরে ফিরে প্রায় বছরখানিক পরে আবার যাই ভাইয়ের কাছে। তবে আমার কিন্তু ওই সময় ফোন ছিল না। ফোন আমাদের পাশে একজন ব্যবসা করতো, ওনার ফোন ছিল। তখন আমি নাম্বারটাও জানতাম না। ও আমার ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিয়েছে। তো বলছে যে আসো বেড়াতে। ঠিক আছে, আসবো, সময় হোক। ওরে ভাইয়ের কাছে আবার গেছি। ও আবার কিভাবে যেন জানতে পারছে আমাদের ওইখানে ফোন দিয়ে। তখন ও দেখি যে সন্ধ্যার দিকে হাজির। আচ্ছা। আমি বললাম যে ভাইয়ের এখানে এক রাত থাকবো, থাকার পরে তোমাদের ওইখানে সকালে যাবো। ও বললো যে ঠিক আছে ভাই, আমি সকালে আসবো। সকালবেলা ও গেছে আনতে। ভাইয়ারে বললাম যে ভাই ও তো নিতে আসছে। তো এর ভিতর দিয়ে ভাইয়ের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। জিতের? হ্যাঁ, জিতের। ওকে। সম্পর্ক হয়ে যাওয়ার পরে ভাই বলছে ঠিক আছে যাও। ওদের বাসায় যখন গেছি, 2 রাত 2 দিন আছি। 3 দিনের দিন সকালবেলা ও আমাকে ডাক দিছে, আমি তখন ঘুমাচ্ছি। বলছে ওঠ। কি হয়েছে? খুব উত্তপ্ত কণ্ঠে, ওঠ। কি হয়েছে? কাজ আছে, চল। তখন ও আমাকে বলছে সব কথাগুলো, যে ওর বোনের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হয়েছে। চলো যাই। ওর তখন ওদের ওই এলাকাটায় শিশু গাছ না কি গাছ আছে এরকম মোটামুটি, ওইখানে একটা বাগান আছে, বেশ কয়েকটা বাগান, তার ভিতরে একটা বাগানে, যেটা হচ্ছে যে ওর বোনের 2 হাত 2টা গাছের সঙ্গে বাঁধা, মাটিতে শোয়ানো, আর পা 2টো বাঁধা। ওর বোনের? হ্যাঁ, ওর বোনের, জিতের বোনের। ওর বোনকে করা হয়েছে যেভাবে দেখলাম বাঁধা, তার ভিতর দিয়ে 2 ব্যাটারি একটা যে চায়না লাইট ছিল, তখন ওইটা দেওয়া। ওই অবস্থায় আপনি গিয়ে পেয়েছেন? হ্যাঁ, আমি খুব সকালে। তারপরে দেখলাম ওর বোনের 2 হাত বাঁধা গাছের সঙ্গে, মাটিতে শোয়ানো অবস্থায়, পা বাঁধা, শরীরে কোথাও কাপড় নেই, আর শরীরের পরাই অংশগুলো ক্ষত বিক্ষত। তখন ওর কাঁধে ছিল একটা বড় টয়লে, আমি ওইটা দিয়ে ডেকে দিলাম। তারপরে কোনো লোকজন পাচ্ছিল না আশেপাশে? ওইটা ছিল জঙ্গল, কয়েকটা বাচ্চা ছিল দাঁড়িয়ে ছিল ওখানে। হ্যাঁ, ওর ভিতরে একটা বাচ্চা যে ওরে ডেকে নিয়ে এসছে, ওর বোনকেও চেনে। ধরেন ওদের বাসা থেকে 1/4 কিলো দূরে। কোন একটা বাচ্চা গিয়ে ওই জিতকে ডেকে নিয়ে এসছে? জিতকে ডেকে নিয়ে এসছে। তখন ওইটা দেখে কিভাবে পেলেন? বোন কি সেন্সলেস ছিল নাকি মৃত ছিল? সেন্সলেস ছিল। ওই সময়টা আমরা তখন চিন্তা করছি যে ও মারা গেছে। ওকে। তারপরে যে ওইটা দিয়ে ঢেকে দিয়ে, যে তোয়ালে ছিল, সারা শরীর ঢাকে না, যেটুকু ছিল, ওর পাশে আরেকটা বাড়ি ঘর ছিল, ওইখান থেকে মহিলা ওনার কিছু কাপড় দিয়ে ওরে ঢেকে, বড় ছিল ভ্যান,
ওই ভ্যানে করে নিয়ে যাওয়া হয় বাজারে একটা হসপিটাল ছিল ওইখানে। হসপিটালেও তত ভালো না, নটকুটে অবস্থায় চলে। তখন ওর ভর্তি করার পরে জিতের সেন্সলেস হয়ে যায়। খুব ভালোবাসে ওর বোনটাকে। এর আগে ওর বোনের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আমি ততটা গুরুত্ব দিই, এমনি গেলে ভাইয়া কেমন আছেন, ভাইয়া কখন আসছেন, কয়দিন থাকবেন, এরকম খুবই আলাপি ছিল। আমার সঙ্গে যতটা টাইম কথা হয়েছে সেটা আর কি। হসপিটালে নেওয়ার পরে জিতের সেন্সলেস হয়ে গেল। ওকে স্যালাইন চালানো হলো। একটা শেষ করার পরে কিছুটা স্বাভাবিক হলো। ওর বোনেরও প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত স্যালাইন চলে, তারপরে একটু হালকা সুস্থ হয়, কথা বলতে পারে না তখন ওর বোন। জি তোমাকে বললো যে কি করবা। তো আমি এইগুলো দেখে আমার আবার একটু রাগ কম আছে। রাগ যদি একবার উঠে মাথার চুল উঠে যায়, ওর খুব রাগ, যতটা সহ্য তার থেকে বেশিটা রাগ। তখন জিতরে আমি বললাম যে এর ব্যবস্থাটা আমি করি, আমি চিনি না, তুমি মাত্র দেখাই দেবা, যে এই দোষারোপটা তুমি না হও, আমি করে দিয়ে সেরে যাবো। জিত বললো যে না, আমি নিজে হাতে বিচার করবো। কত মানুষের বিচার করছি আর এর পারবো না, যে আমার খুব ইচ্ছা হচ্ছে এর বিচারটা আমি করি। পরে ও আমাকে খুব ভালোবাসে বুঝলাম, বললো ঠিক আছে তুমি করো। তখন আমি বললাম যে তুমি ছেলেটাকে দেখাই দিও। পরে যে ও ছেলেটাকে দেখাই দিল, একটা ছোট একটা চায়ের দোকান, ওই জায়গায় দাঁড়াই সিগারেট খাচ্ছে। এই সময় 5:45-6টা বাজে। তখন দেখা দিচ্ছে যে ওই ছেলে। দাঁড়ান, প্রথম কথা হচ্ছে জিত আপনাকে দেখিয়ে দিচ্ছে ওই ছেলে। আপনি তো নিশ্চিত নন ওই ছেলের দ্বারা এই ঘটনাটা ঘটেছে। আপনি কি নিশ্চিত যে ওই ছেলেটার দ্বারা এই ঘটনাটা ঘটেছে? না, নিশ্চিত না। আপনি নিশ্চিত না। দিস ইজ আ গ্রেট পয়েন্ট, নাম্বার 1। নাম্বার 2, তার বোন যে এই ধরনের একটা গ্যাং রেপের শিকার হলো, ঘটনাটা কি ছিল? এই ছেলেটাকে দেখিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কি আপনার কাছে পরিষ্কার ছিল যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে তার সঙ্গে, বা কি আসলে রিজন, এটা সম্পর্কে আপনি কিছু জানতেন? তখন আমি জানতে চেয়েছি ওর কাছে, জিতের কাছে, যে এর আগে পিছনে কি আছে। তখন ও বললো যে এর সঙ্গে আমার মনে সামথিং সম্পর্ক ছিল। অবশ্যই সম্মানের ব্যাপার, আমি তো দূর দূরান্তর বন্ধু, জি, আমার কাছে কিছু সে গোপন করতেও পারে। তখন ও বলল যে এরকম সম্পর্ক ছিল, ওদের ফ্যামিলি থেকে যে আমাদের আব্বার কাছে চাইছে। তখন আমার আব্বা দিনে যে ওর ছেলের চরিত্র খারাপ। কি খারাপ ছিল? সে অন্য একটা গ্যাংয়ের সঙ্গে জড়িয়েছিল। গ্যাং মানে? মার্ডার কেসের আসামি, যেটাকে বলা হয় সর্বহারার নাম করে তখন একটা গ্রুপ ছিল। সর্বহারা নাম করে? জি, সেই সর্বহারা গ্রুপের সাথে ওই ছেলেটা জড়িত ছিল। দ্যাট ইজ দ্য পয়েন্ট, প্রিয় শ্রোতা। ওকে, তখন ওদের আত্মবিশ্বাস যে এই ঘটনাটা ওই ঘটাইছে, লাইক সর্বহারা গ্রুপ থেকে ঘটানো হয়েছে, বা ও যাদের সাথে জড়িত তারা মিলিয়ে এই কাজটা করেছে। আমি যতটুকু বুঝলাম যে আলটিমেটলি যেই ছেলেটার সাথে এই মেয়েটার বিয়ের সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটা এই মেয়ের পরিবারের পক্ষ থেকে দেয়া হয়নি, অফ করা হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে এই ছেলেটি এমন একটা গ্রুপের সাথে জড়িত যেই গ্রুপটার ওই এলাকায় দুর্নাম আছে এবং মার্ডার কেসের আসামি, তাই তো? ওই ফ্যামিলি সেটা মনে করেছে, মেয়ের ফ্যামিলি। মেয়েটা কি ছেলেটাকে লাভ করতো? মেয়েটা করতো, মেয়েটাও ছেলেটাকে লাভ এটা করতো। হচ্ছে জিতের ধারাবর্ষ করতো। যখন ও জানতে পারছে যে না, ওর ফিউচার খারাপ, তখন ও আস্তে আস্তে সরে গেছে। প্রস্তাব দেওয়ার পরেও মেয়ের পরিবার থেকে মেনে নেয়নি। প্রস্তাব দেওয়ার পরেও মেয়েটার পরিবার থেকে মেনে নেয়নি, তার মানে মেয়েও আস্তে আস্তে সরে গেছে, কিন্তু ছেলেটা সরে যায়নি। ছেলেটা যে কোনো ভাবে মেয়েটাকে চেয়েছে, এবং এই ঘটনা ঘটার পরে জিতের ধারণা হয়েছে যে যেহেতু এই ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সুতরাং এই ছেলে এই কাজটি করেছে এবং আপনাকে তাকে দেখিয়ে দিয়েছে, তাই তো? কি আছে? প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিপ্রিয়াকে, এবং সঙ্গে রয়েছে আরজি কিপ্রিয়ার টিম, আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে যাহা বলিব সত্য বলিবার আসনে বসে রয়েছে বনি আমিন, আর আজকে এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে প্রদান করবেন। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই বনি আমিনের কাছে, আর আজকের অতিথি যিনি রয়েছেন তাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। বনি আমিন, আমরা যে জায়গাটিতে ছিলাম, জিত আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এই ছেলেটি হচ্ছে সেই ছেলেটি যার দ্বারা তার বোন গ্যাং রেপের শিকার হয়েছেন। তারপরে আমি বললাম যে ওর বিচারটা আমি করে দিই। দেখো, বললো যে তুমি পারবা না, তুমি ছেলে নতুন এলাকায়, একটা বিপদে পড়বা। বলছে যে না, দেখো আমি করে দিই। বল ঠিক আছে তুমি করো, আমিও সাথে আছি। আমি 10 টাকা দিয়ে একটা গ্যাস লাইট কিনি। 10 টাকা দিয়ে আপনি কি কিনলেন? গ্যাস লাইট, মানে গ্যাস লাইট যেটা মেস, গ্যাস লাইট। ওকে, গ্যাস লাইট। হ্যাঁ, ওইটা কিনি। কেনার পরে ওর ওই দোকানে, চায়ের দোকানের সামনে 4-5 জন লোক আছে, ওই জায়গায় ওরে ফেলাই দিই। তখন ওর ওই চাইপে ধরে, ওর লুঙ্গি পরা ছিল তখন, ওই লুঙ্গি সহ আগুন দিই। এর আগে আবার ওই গ্যাস লাইটের পাওয়ারটা খুব বাড়ায়নি।
ওইটা সহ আগুন দিলে ওর ওইটা পুড়ে একদম ইয়ে হয়ে গেছে, মানে যেটাকে কি বলবো এটা আমি বলতে পারতেছি না। তখন এদিকে আমার হাত যে পুড়ে যাচ্ছে এইটা আমার শুনে এখনো আমার হাতে দাগ আছে, পুরা দাগ। দেখে একটু আপনাকে। এই যে দেখেন, ওকে, দিস ইজ ট্রু। ওকে, ও খুব চিৎকার করতেছে, আমি ওই এদিকে ওর চিপে ধরছি আর আগুন দিচ্ছি, অন্যদিকে ওর গলায় আমার আর এক পাওয়া তো। মানে গলায় আপনি পাড়া দিয়ে রেখেছেন? হ্যাঁ। ওকে, তখন ওইখানে যে লোকগুলা ছিল ওরা ওই চায়ের দোকান ফেলে দৌড়ে ছিটে গেছে। ওইদিকে আবার আপনার ইসের খুব চোট ছিল, সর্বহারার। ঠিক আছে, সপ্তাহে একটা দুইটা মার্ডার তখন হতো। তখন ওরা দৌড়ে সেরে গেছে, আরো দেখছে ছেলে নতুন এলাকায়, আগে পরে আমার দেখে নাই, এই জন্য চার্জার সেরা শেষে ছেড়ে গেছে, ওরে ওইখানে ফেলাই রাখছি। ওর লুঙ্গি টুঙ্গি সব পুড়ে গেছে যা ছিল। কে যেন এসে নিয়ে ওকে পরে ওই একই হসপিটালে ভর্তি করছে। এই কাজটি করার আগে কি আপনি তাকে একবারের জন্য জিজ্ঞেস করেছিলেন যে সেই ধরনের কাজ করেছে কিনা? ও বলার কোনো সুযোগ ছিল না, ও কয়েকবার বলতে চাচ্ছিল, তখন হলো আমি ওর গলা পাড়ায় ধরছি। আপনি কোনো কথা বলারই সুযোগ দেননি? ওকে কোনো কথা বলার সুযোগ দিনে। ওর ভাই কি করছিল? জিৎ কি করছিল এই মুহূর্তে? মেয়ের ভাই ওইখানে দাঁড়াইছিল। তখন আমি ওরে পুড়ায় দেওয়ার পরে আমি বলছি যে আমার বিচার পছন্দ হয়েছে। বলছি যে আমি তো জানে মেরে ফেলাই দিতাম, আমি আজ পর্যন্ত এরকম বিচার আমি দেখিনি। বলছি যে এদের জন্য এই বিচারটাই। জিৎ বলছে যে তোমাকে ধন্যবাদ, মানে তোকে ধন্যবাদ। পরে জিৎ বললো ঠিক আছে, তুমি যে বিচার করছো এটাই আমি সন্তুষ্ট। ওকে পুড়িয়ে দেওয়ার পরে আমরা ওই শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা জঙ্গলের কাছাকাছি ওইখানে আছি। তখন যখন বসে আছি ও দেখলাম কয়েকটা জায়গা ফোন করলো। ফোন করার আধা ঘন্টা 45 মিনিট পরে 10-12টা মোটরসাইকেল আসলো। আসার পরে বিভিন্ন ধরনের কথাবার্তা জিতের সঙ্গে হচ্ছে, আমার ওই ব্যাপারটাও হচ্ছে। তখন আমি বুঝতে পারলাম এই জিতও একটা গ্যাংয়ের সাথে জড়িয়েছে। তারা আমার সঙ্গে বিভিন্ন প্রকার কথা বললো, বিভিন্ন লোকজন, যে তোমার ভয় নাই, তুমি খুবই সাহসী। তখন আমি বললাম যে এই সমস্ত কথা আমাকে বলার দরকার নেই, আমি জাস্ট একটা বিচার করছি। কিছু সময় পরে জিতের ফোন বাজে, ফোনটা রিসিভ করে হাউমাউ করে কেঁদে দিচ্ছে। পরে আমি বলছি জিৎ কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলছে যে আমার বোন মারা গেছে। প্রিয়াঙ্কা মারা গেছে। বলছে জিৎ তুমি পিছনে বসো, আমি যাই। আরেকটা ছেলের বললাম যে তুমি বসো, তুমি এটা ধরো। আমি বাইক নিয়ে ড্রাইভ করে ওদের নিয়ে চলে আসলাম হসপিটালে। আসার পরে জিতের বাবা মা, পাশে একটা খালা বিয়ে দিয়েছিল জিতের, ও আসছে, অনেক লোকজনই আসছে এলাকার থেকে, প্রায় 150-200 লোক আসছে। জিতেরও খুব নাম ডাক ওইখানে। আসার পরে ওকে হসপিটাল থেকে পাঠাবে পোস্টমর্টমে। ওরা একটা অপমৃত্যুর মামলা দায়ের করে জিতরা, মানে ফারাসিরার বিষয়টা না হয়। তখন জিত বলছে যে না এইটা হবে না, মামলা হবে। তোমার বাপ বলছে যে না, যে যাবার সে চলে গেছে, মামলা করে আর সম্মান হারাতে চাই না। মানে বাবা বলছিল যে মামলা করে আর সম্মান হারাতে চাই না, মানে কারো এগেইনস্টে সে মামলা করতে চায় না। দিস ইজ দ্য আগলি ট্রুথ অফ দ্য সোসাইটি। ওকে, তারপরে জিত উত্তেজিত হয়ে গেছে যে মামলা করতে হবে, তুমি যদি মামলা না করো বিচার আমি করবো, নিজের হাতে বিচার করবো। জিত ওইখান থেকে আমারে নিয়ে বেরিয়ে চলে আসে। ওর বোনের জানাজা হয় রাত 10টার দিকে। জিত পরের দিন সকালবেলা আমারে নিয়ে, ওর আর একটা বন্ধু আছে ওদের বসে, ওর নাম আমি জানি না, ওই দিন থেকে রাত্রে আবার আমারে নিয়ে রওনা দিছে। আরেকটা জঙ্গল, ছোট ছোট পাতা কি অনেক গুড়া দিয়ে দিয়ে এরকম উঠে খুঁটার মতো, ওর ভিতরে নিয়ে গেছে। আমার হাঁটাচলা খুবই বিপজ্জনক। আমি যতদূর বুঝি এটা হচ্ছে সুন্দরবন এরিয়ার কোন জায়গা কি? হ্যাঁ, সুন্দরবন এরিয়া। ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলা হয়, যে শ্বাসমূল গুলো উপর দিকে থাকে, গাছের শ্বাসমূল গুলো উপর দিকে থাকে, এবং এগুলো চোখা চোখা হয়, এগুলোতে হাঁটা খুব কষ্টকর। তার মানে সুন্দরবন এরিয়ার কোন একটা জায়গা। আমি আপনাকে এই জায়গাটা একটু জিজ্ঞেস করতে চাই, আপনি যে এই যে একের পর এক এই ধরনের কাজে জড়িয়ে যাচ্ছেন, আপনার ভাই তো তখন একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, আপনার ভাই কি সেগুলো সম্পর্কে অবগত ছিল? না, ভাই ছিল না। ভাই ছিল যে চলে গেছে। কোথায় চলে গেছেন? বাড়িতে? বাড়িতে। তার মানে আপনি যে এখানে আছেন, পাশেই এই বন্ধুর পাশে আছেন, সেটাও আপনার ভাই কিছু জানেন না? ভাই কিছু জানে না। ওকে, তারপর? পরে রাত 9:30 বাজে, আনুমানিক 9:30 10:30 এরকম বাজতে পারে। ওর কাছে ছোট একটা লাইট আছে, একটা গাছের গোড়ায় বসলাম। বসার পরে 5টা-7টা ছেলে আসলো। আসার পরে ওরা সবাই সিগারেট খাচ্ছে। ওই আমারে বলতেছে তুই খাবি? আমি বলছি দাও। এরপরে সিগারেট খাচ্ছি, তবে যখন আমি টান দিছি বলছি কিরে কেমন কেমন লাগতেছে। বলছে যে তুই কি সিগারেট খাইস? বলছে যে আমি তো এটা হলো বেটা, তুই বুঝিস না। কয়েকটা টান দিছে, দেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমার মনে হচ্ছে যে সারা জেজি মরে গেছে, সারা শরীর জেজি মরে গেছে। ওকে, কারেন্টে শর্ট দিলে যেরকম হয় ওইরকম মনে হচ্ছে। তখন আস্তে আস্তে ব্রেনটার ভিতরে কেমন যেন বিগড়ে যাচ্ছে, মোটামুটি নিশা আক্রান্ত হয়ে গেলাম। ও হাবারা আমার ওইখান থেকে নিয়ে চলে গেছে একটা বাড়ি। এটা আমি বুঝতেছি যে নিয়ে যাচ্ছে, বাড়িটা প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে।
প্রিয় শ্রোতা, আমরা এখানে আমাদের অতিথি যিনি তাকে একটু পজ দিতে বলেছি এই কারণে যে আমরা ধূমপান নিয়ে বলতে চাই। এটা আসলে ঘটনার প্রেক্ষাপট এখানে উঠে এসছে। এই ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর, আর ক্ষতিকর দিক থেকে আসলে ধূমপানটাকে এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা সবাইকে বলবো যে ধূমপান পরিহার করুন। এটা ঘটনার প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে এবং বুঝতেই পারছেন যে এটা কোনো ধরনের প্রচারণা নয়। আমরা আসতে চাই আপনার কাছে আবারও। তারপর পরে ওইখানে নিয়ে আমাকে তেঁতুল দিয়ে পানি দিয়ে খাওয়াইছে, মাথায় পানি টেনে দিছে। তখন আমি একটু ঘামছিলাম, ওই ঘামটা কমছে। টমার পরে ও আমাকে সকালবেলা বলছে যে ওরে মার্ডার করতে হবে। যে ছেলেটাকে আপনি এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিছি। তখন আমি বলছি যে আমার পক্ষে আর সম্ভব না। তখন ও বলছে যে তোমার পক্ষে কি করে সম্ভব করাতে সেটা আমি জানি। বলছি তোমার অনেক লোকজন আছে, তুমি ওকে দিয়ে করো। বলছে যে না, তুমি করলে এটি ঠান্ডা মাথায় হবে। আমি বলছি যে না, আমার মাথা সবসময় ঠান্ডা থাকে না। বলছে যে না, তুমি একটু চেষ্টা করো। তখন আমার ভাবতে ভাবতে ওই সিনাপটা আমার মনে এসে গেছে, চোখের সামনে ভাসতেছে মেয়েটার অবস্থা। তখন আমি বলছি যে না, যদি হসপিটালের বাইরে থাকতো তখন কাজটা করে দিতাম, ও বের হোক। বলছে না, ওর মৃত্যু এসে গেছে। জিতু বলতেছে কিভাবে? বলছে যে ও শখ আমি করে দেবো। তুমি করে দেবা, তুমি করো এটা, আমি তোমার সাথে আসি, চলো। তারপরে এবার আমি যে ওই হসপিটালের গেটে, এখানে পিছনে একটা গেট আছে, ওইখানে দাঁড়ায় আছি। আমার চিন্তাধারা যে আমি ওইখান থেকে চলে আসবো, যদিও না আসি, দোকান আছে ওইদিকে এসে থাকবো। ওর কি মন চাচ্ছে, ও ফিরে আসে আমার সামনে টেপ রেকর্ডার ছিল, ওইটা অন করছে। বলছে দেখো, রাত্রে যে কথাবার্তা হয়েছে ওরে মার্ডার করার বিষয়, তুমি যদি নাও করো তুমি জড়াই দেবা। তখন আমি বললাম যে কি করে এটা হলো? আমি তো এই ধরনের কোনো কথা বলিনি। বলছে যে তুমি কি খাইছিলে, নেশা করছো না? গাঁজা খাইছি। আর এই তার রেকর্ডিং। আমি ওইটা শুনলাম। তখন আমি চিন্তা করলাম যে শালা মার্ডার না করেও মার্ডারে জড়াই দেবো। বলছি যে না, আমি ওইটা পারবো না, তুই যা করবি কর। আমি চিন্তা করছি যে ও আমার সঙ্গে আর কি করতেছে। তখন আমি তুই করে ব্যবহার করতেছি ওর সাথে। পরে বলতেছে যে না চল। তারপরে এক পর্যায়ে চলে গেছি, ওদেরও ওইখানে লোক ছিল। বেশ খানিকটা গ্যাঞ্জাম হসপিটালের ভিতরে সৃষ্টি হয়েছে। কিসের গ্যাঞ্জাম? গ্যাঞ্জাম মানে ওই ছেলের, ও যে গ্যাং ছিল তারাও ছিল ওইখানে। আর এ তো 4-5 জন নিয়ে গেছে, সাথে আমি আছি। তারপরে যে মোটামুটি দুই পক্ষই মার খাইছে। তা আমি ওই ছেলেটার জার গুড়িয়ে দিছি। ওরে আমি এবার 2টা কারাত মারছি ঘাড়ের 2 পাশে। ওই 2টা কারাতেই হাসপাতালের ভিতরে সব? হাসপাতালের ভিতরে, সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতাল। ওকে। তখন ওই 2টা কারাতেই উপড়ে গেছে। জিতরে দেখলাম আবার ওর গলায় পাড়ায় ধরছে, আর একজন এসে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। নার্স গুলো খুব ছোটাছুটি করতেছে। আমি গাড়ি নিয়ে টান দিয়ে চলে আসতেছি। এই মতো অবস্থায় জিত ফাল দিয়ে উঠে গেছে। ওর জিত যখন চলে আসছে, ওর লোক চলে আসছে। তখন জিতরে আবার কি ফোন দিয়ে জানাচ্ছে যে জিত ও মারা গেছে। তখন আমি চিন্তা করলাম যে আর এক মুহূর্ত এখানে থাকা আমার পক্ষে নিরাপদ না। মারা গেছে মানে? মারলো কে তাহলে? ও যে কিভাবে মারা গেছে, হয়তো আমার কারাতে মারা গেছে, নয়তো ওর পায়ের। হ্যাঁ, পাড়াতে মারা গেছে। এই 2টার যে কোনো একটা। ওকে ওকে। তখন আমি ওইখান থেকেই চলে আসি। সে সময় আপনার হেলিকপ্টার বানাতো সাইকেল দিয়ে। জিতের আর একটা বন্ধুরে আমি বললাম যে তুই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিস। সাইকেল দিয়ে হেলিকপ্টার ঠিক বুঝলাম না। সাইকেল দিয়ে 2 পাশে তক্তা দিয়ে, ওরা ওইটাই হেলিকপ্টার বলতো। ওকে, মানে সাইকেলের 2 পাশে তক্তা থাকতো, সেই তক্তায় আবার 2জন করে বসতো, সেটা করে হেলিকপ্টার বলতো। হেলিকপ্টার বলতো। ওকে। তো আমি বলছি যে এতে করে আমি যাবো না, তুই আমার মোটরসাইকেলে পৌঁছাই দেবে। জিতের আর একটা বন্ধুরে বললো ঠিক আছে, স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবো। তখন ও আমাকে যে সময় স্ট্যান্ডে পৌঁছে দেয়, এই সময় আপনার 6টা 6:30 বাজে। হালকা হালকা আধার। আমি স্ট্যান্ডে এসে কাউন্টার ওইখানে বসে আছি। ইতিমধ্যে একটা মেয়ে আসছে। আসলে তখন ওই একটা হেল্পারে এদিক টানে আর একটা এদিক টানে, আমি জিনিসটা বসে বসে দেখতেছি। তখন কিন্তু এবার সিগারেট আমি নিজে কিনে আনছি। একটা হেল্পার একটা মেয়েকে এদিকে টানতেছে, আর একটা হেল্পার ওদিকে টানতেছে, ঠিক বুঝলাম না। মানে হাত ধরে 2জন 2 দিকে টানতেছে। কেন? দুই বাসে তুলতে যাচ্ছে? 2 বাসে তুলতে যাচ্ছে। তখন এক পর্যায়ে মেয়েটার ব্যাগ ছুটে যায়, ছুটে গেলে তখন আর একটা থাপ্পড় মারে। আপনি উঠে গিয়ে একটা থাপ্পড় মারেন? আমি মারি না, মেয়েটা মারে। মেয়েটা মারে। কাকে মারে? এক হাত হেল্পার ছুটে গেছে, ব্যাগ পড়ে গেছে, এক হাত ছুটে গেছে। তখন আর বাম হাত যে হেল্পারে ধরা আছে ওরে থাপ্পড় মারে। থাপ্পড় মারলে চেপে ধরে হেল্পারটা মেয়েটার। তখন এই জিনিসটা আমি এবার দেখছি। দেখার পরে আমি চিন্তা করলাম যে এই কালীগঞ্জ থেকে শুরু করছি, শেষ কোথায় হবে আল্লাহ জানে। ওরেও মারছি মানে ওরে খুব জোরে আমি চড় মারছি। তা আমার মায়ের গুলো পরাই আমি গলায় ঘাড়ে এই দিকতে মারি। যখন ওরে মারছি ও ছিল হ্যাংলা, এক চড়েই পড়ে গেছে। স্ট্যান্ডে এবার তখন 40-50 জন বাস স্টাফ যারা আছে ওরা এসে ঘিরে ধরছে। চমকে উঠলাম আমি। প্রত্যেকের হাতেই দেখা যাচ্ছে যে লিভার টিভার এই জাতীয় আছে। ইতিমধ্যে 40 সেকেন্ড পার হয়নি, 30-35 সেকেন্ডের ভিতরেই এখনো আমার গায়ে কেউ হাত তুলে পারেনি। 40-45 সেকেন্ডের ভিতরে একটা গাড়ি আসছে, আলো আসছে আর কি। ওই গাড়িটা দেখে লোক সব সাইড হয়ে যাচ্ছে। বলছে এই জায়গায় কি হয়েছে? বলছে যে এই আমাদের স্টাফকে মারছে। তখন আমার জিজ্ঞেস করছে, খাটো মতো একটা লোক নেমে এসে জিজ্ঞেস করছে
যে তুমি কি এটা মারছো? বলছে হ্যাঁ একটা থাবা মারছি। সে একটা থাবায় পড়ে গেছে? বলে হ্যাঁ। থাবাটা তুমি কত জোরে মারছো? বলছে যত স্পিড ছিল আমি জানি না, পড়ে গেল কেন। তোমার বাড়ি কোথায়? বললাম খুলনায়। খুলনায় কোথায়? আমার পরিচয় দিলাম। বলে বলছে যে মেয়েটা তোমার কি হয়? কিছুই হয় না, তুমি মারলে কেন? তখন আমি বললাম, তখন আমার সাহস হলো ভিতরে যে না, এই লোকের নিশ্চয়ই একটা পাওয়ার আছে, তাই যদি না হবে তাহলে ইনি একা আর ড্রাইভার আর আমি তিনজন, এতগুলো লোক সরে যাওয়ার কারণটা কি? তখন উনি ডাক দিয়ে ওইখানে সভাপতি যে কে ছিল তারা ডাক দিছে, ও আসে নাই, সহসভাপতি আসে, বলছে যে এর বিচার করে দেবা, যদি না করে দাও তোমাদের এই হেলপারের কি বিচার হয় সেটা আমি করবো। তখন আবার বলছে তুমি যাবা কোথায়? বলছে খুলনায় যাবো। বলছে যে যশোর পর্যন্ত তোমার নামাই দিলে হবে? বলছে হ্যাঁ হবে। এই লোকটাকে আপনি চেনেন না? চিনি না। তখন আমি চিন্তা করছি ও আমার ক্ষতি করতে পারে না, যেহেতু এইখান থেকে হেল্প করছে, ক্ষতি করার মতো কোনো সম্ভাবনা নাই। তখন আমি গাড়িতে যে বসছি, বসলে ওই লোকটা বলতেছে যে তোমার সঙ্গের মেয়েটাকে আনবা না? বলছে মেয়েটা তোমার কিছুই হয় না। মেয়েটাকে উনি ডাকছে, ডেকে বলছে তুমি কোথায় যাবা? যে আমি যাবো যশোর। তোমার হলের সামনে নামাই দিলে হবে? মেয়েটা বলছে হ্যাঁ হবে। মেয়েটারও নিয়ে এসে আমি আর ওই যে আমাকে আনছে গাড়িতে, দুজন পিছনে বসা, মেয়েটা ড্রাইভারের বাম পাশে বসা। পরে ভিতরে যে আমার পরিচয় দিচ্ছে যে আমার নাম হান্নান, ওর বাড়িটা ঢাকার এদিকে বললো। একসময় যে বলছে চলো তোমাদের ওই লাইন দিয়ে যাবো। মেয়েটাকে মনিহারের ওইখানে নামাই দিল হলের সামনে। তখন ও আমাদের এই খুলনার ভিতর দিয়ে যে পুরন রোডটা ছিল ওই রোড দিয়ে এসে আমাদের বাড়ির কিছুটা সামনে নামাবে। নামাই দেওয়ার পরে এবার ও গাড়ি দাঁড়াইছে, বলছে যে আমি তোমার কাছে যোগাযোগ করব কিভাবে? ওই যে যে দোকানটার সামনে দাঁড়াইছে ওই দোকানেই একটা ফোন আছে, আর এলাকায় ফোন নেই। তখন আমি চিন্তা করলাম যে ওর নাম্বারটা দিয়ে দিই, নিশ্চয়ই ভালো লোক। আমি দোকানদারকে বললাম ভাই আপনার নাম্বারটা একটু কাগজে লিখে দেন। লিখে দিয়েছে। তারপরে ও নিয়ে গেছে, মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করে নাম। আর এই দিক থেকে ও যোগাযোগ করে জিত। যোগাযোগের পরে থাকে পড়াই সময় তো আমি জিতরে আর আমার এদিকে আনি নাই, আর জিত আমার এদিকেও চেনে না। ও যে পলাবে ওর 1 নম্বর আসামি দিছে, আরো অনেকটা দিছে, 2, 3, 4, 5 এরকম দিছে। ওই ছেলের বাবা দেয় নাই। ওইখানে ছেলের বাবা কেস করবে না, ছেলের আর একটা চাচা আছে খুবই ভণ্ড, ও কেস টেস দিয়ে ছেলের বাপের 3 লক্ষ টাকা হাতায় নিছে। এটা জিতের ধারা অবশ্য আমাকে বললো যে ওর বাপ কেস দিতে চাই নাই, ওর চাচা এগুলো বলছে, ফোনে বলছে আমাকে। ও এর আগে বার বলছে যে অজ্ঞাতনামায় আরো অনেক আছে, সম্ভবত তুই আছিস। তখন আমি আস্তে আস্তে জিতের সাথে সম্পর্ক শেষ করে দিচ্ছি। যার পরে এদিকে হান্নানের সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো হচ্ছে। এই ঘটনার প্রায় 1 বছর পরে বসে বসে পেপার দেখতেছি, ইতিমধ্যে কুমিল্লার একটা ধর্ষণের মামলা, ওইটা আবার আমার সামনে পড়ছে পত্রিকায়। হ্যাঁ পত্রিকায়। মেয়েটা ছিল স্কুলের ছাত্রী, 8ম শ্রেণীতে পড়ে। একে ধর্ষণ করছে চেয়ারম্যানের এক ভাই, এর বিচার পায়নি। এটা আপনি পত্রিকাতে পড়েন? পত্রিকাতে পড়ি। ওকে। তখন মেয়েটার বাপ ডিটেলস লিখছে ওইখানে পত্রিকায়। মেয়েটার বাপ কয়েকবারই কেস কাছারি করতে যায়, কেস হয় না। বলতেছে আল্লাহ কি এর বিচার করবে না। তখন কিছু সময়ের ভিতরে হান্নান আমার ফোন দেয়। আমি এবার ওই যে দোকানের ফোন নাম্বার, ওতে একটু পাশেই পত্রিকা পড়তেছি, আর একটা দোকানের পাশে। তো উনি আমার ডাক দিচ্ছে, দেখছে ওইখানে পত্রিকা পড়তেছি, ডাক দিয়ে বলতেছে এই যে হান্নান ফোন দিচ্ছে। কিন্তু ওই ফোনালার সাথে হান্নানের ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার ফোন দিতে দিতে হান্নানের সাথে কথা বলছি। আমি বলছি হান্নান ভাই কি কথাটা তো বলবো, দুনিয়াতে যে এত খারাপ মানুষ আছে আমি জানতাম না। কি এসে পত্রিকা দেখতেছি এই সমস্ত। উনি বলতেছে যে পত্রিকা তো আমিও দেখতেছি, তা এর একটা বিচার করা যায় না? এম কিছু তো অনেক দূর, যদি কাছে কাছে তো এর একটা বিচার করতাম। মানে আমার ভিতরে একটা আগ্রহ জাগছে যে এটারও ঘোরাও। আপনি তো এরকম রেপ বা ধর্ষণের জাতীয় ব্যাপারগুলো দেখলে আপনার ভেতরে এই ধরনের অনুভূতি হতো, নাকি অন্যান্য যে হত্যাগুলো আছে পত্রিকা খুললেই তো বিভিন্ন হত্যার খবর পাওয়া যায়, ওগুলো দেখলে আপনার ভিতরে কোনো ফিলিংস আসতো না? না, ওগুলো দেখলে কোনো ফিলিংস আসতো না, শুধুমাত্র এই রেপটা দেখলেই আপনার ভিতরে এই ধরনের রাগ বলেন বা জিঘাংসা বলেন, যেটাই বলেন না কেন, সেটা জেগে উঠতো। এটার পেছনের কারণ আপনি কি মনে করেন? যে ওই রকম ভাবেই ওই জিতের বোনকে দৃশ্যটা দেখেছিলেন বলেই কি আপনার ভিতরে এই জিনিসগুলো কাজ করতো? হ্যাঁ ওটাও কিছু করতো। আবার চিন্তা করতাম কেন মেয়েরা স্বাধীনভাবে চলাচল করতে পারবে, বোনটা তো আমারও হতে পারতো। আপনি হয়ে ফিল করতেন? আপনার ছোটবেলায় এমন কোন ঘটনা কি আছে যেটা আপনার ভিতরে এই ফিলটা জাগিয়েছে? না, সেরকম কিছু নেই। প্রিয় শ্রোতার, সময় এখন রাত 12:06। আর যে কিপ্লিয়ার রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং যা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছে বনিয়ামিন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। বনিয়ামিনের কাছে আমরা আবারও ফিরে যেতে চাই। বনিয়ামিন, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি বলছিলেন যে এরকম একটা পত্রিকার সংবাদ পড়ে আপনার ভেতরে এক ধরনের ক্রোধ, এক ধরনের প্রতিহিংসা জেগে উঠলো, এবং সেই অপরিচিত লোকটি, যাকে আপনি খুব ভালো করে চেনেনও না, তিনি হচ্ছেন হান্নান নামের এক ভদ্রলোক, তার সঙ্গে আপনার ফোনে কথোপকথন হচ্ছিল। ঠিক ওই জায়গাটা থেকে ফিরি, তারপর
পরে হান্নান আমাকে বললো যে তুই কি বোধ করতেছিস। দুই দোকানের সম্পর্ক আপনার সাথে হয়ে গেল। হ্যাঁ, ওকে। উনি অবশ্যই সিনিয়র, সেই হিসেবে তিনি বলতো। আমি বললাম যে আমি বোধ করতেছি যে এটারও আমার একবার পুরানোর দরকার। পরে বলছে একবার পুরানোর দরকার মানে? আমি বলছি যে এইরকম একটা ঘটনা আমি ওই দিন পুরায় আসি যেদিনকে আপনি আমাকে নিয়ে আসলেন। তখন হান্নান আমার বললো পুরাই দে। বলছে কি করে সম্ভব, জায়গাটা আমি চিনি না। বলছে হয়ে যাবে। তখন আমি বললাম যে কিভাবে হবে? বলছে যদি আমি সিস্টেমটা করে দিই তাই তুই কি করবি? আমি বলছি আপনি সিস্টেম করে দিলে আমি ওরা সিস্টেম করে দেবো। তোর এত রাগ কিসের আমার বলতেছে। কেন ও এইগুলো করবে? চেয়ারম্যানের ভাই, এজন্য। চেয়ারম্যানের ছেলে তো বড় ক্ষমতাশালী লোক আছে, তারা তো করে না। তখন বলতেছে তাই তোর ব্যবস্থা আমি করব, তুই মাওয়ায় চলে যায়। মানে আমার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো। আমি এবার বাড়ি থেকে বেরোয় যাই। কত সালের ঘটনা এটা? 4-এর ঘটনা। 2004-এ। তখন আপনি পড়াশোনা করছেন। আপনার ফ্রেন্ড সার্কেল কেউ ছিল? ফ্রেন্ড সার্কেল বলতে আমার একজনই ছিল, সেটা হচ্ছে নাজমুল। নাজমুল। ওকে জানতো যে আপনি এরকম? আমার বিষয়টা কেউ জানতো না। নোবডি নোজ ইট। ওকে। শুধু আমার যে সমস্ত আছে এটা আমার ভিতরে আমি চাপা দিই। ফ্যামিলির কেউ জানতো না? না। আবার এলাকার সবাই জানে যে ও মাঝে মাঝে 10-12 দিন এলাকা থেকে কোথায় চলে যায় কেউ জানে না, 4-5 দিন চলে যায় আবার আসে, এইগুলো জানতো। Okay. এটাও জানতো যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এবার বিভিন্ন ধরনের লোকের সাথে সম্পর্ক, এটাও জানতো। ওকে। তো আমি ঘাটে আসছি, আসার পরে 20 থেকে 25 মিনিট বসে আছি। তখন একটা ছেলে যে বলতেছে যে আপনি কি বনিয়ামিন? আমি আশ্চর্য হয়ে গেলাম যে কিভাবে বুঝলো। আমি বলছি যে হ্যাঁ আমি বনিয়ামিন। তখন আমার বলছে আসেন লঞ্চ পার হই, আমাকে হান্নান ভাই পাঠাইছে। তখন এবার আসছি, এবার আসলে গাড়িতে করে চলে আসছি। তখন আসছি আপনার গুলিস্তান একটা হোটেলে আমাকে রাখছে। রাখার পরে বলছি যে এখান থেকে সদর হবে, কাল কুমিল্লার উদ্দেশ্যে রওনা করতে হবে। কুমিল্লা তো আমি ভালো চিনি না। বলছে যে তোমার চিনার লোক আছে। তখন ওই হান্নানই আমাকে নিয়ে গেল কুমিল্লায়। হান্নান যে আরেকটা হোটেলে উঠলো, ওঠার পরে আধা ঘন্টা থাকলো। থাকার পরে কয়েকটা লোক ডাকলো, ডাক দিয়ে বললো যে এই যে আমার ছোট ভাই, এর একটু হেল্প করো। তখন উনি আমার বললো টাকা পয়সা লাগবে, বাড়ি থেকে কি নিয়ে এসেছিস? আমি বলছি আমার কাছে 2500-3000 টাকা আছে। বলছে যে নিচে আমি টাকা দিয়ে দেবো, মানে তুই যেভাবে খুশি সেভাবে কাজে লাগাস। আর কাউন্টার বলে গেল যে এর একটা ফোন দিয়ে দিও। ও চলে আসলো, আর আমি ওই দিক থেকে ঘুরে ঘুরে দেখতেছি ওই আর সবকিছু মানে ও ম্যাপ করে রাখছে হান্নান, যে এখান থেকে সব ঠিকানাগুলো ও জানে। কিভাবে জানে? তো ওই জানে। তো আমি ওই সূত্র অনুযায়ী আগাচ্ছি। তখন ওইখানে পুরো ওদের সন্ধান নিছি, সে ছেলেটা যে রেপ করছে ওর সন্ধান নিছি। তারপরে যে ওই কি জানলেন আপনি? কেসটা কি ছিল? কেসটা ছিল যে ওরও চরিত্র খারাপ, অল্প বয়সী মেয়ে, খুব সুন্দর চেহারা। মেয়েটার বাবার সাথে আপনি কথা বলেছিলেন? হ্যাঁ, মেয়েটার সাথে কথা বলেছিলেন? মেয়েটার সঙ্গে কথা বলছি। আচ্ছা, আপনি কি জানলেন? আমি জানলাম আমি যে মেয়ের বাবারে খোঁজ করে পাই, উনি একটা রোডে কামলা দিচ্ছে। বাবা দিনমজুর ছিল? হ্যাঁ, দিনমজুর ছিল। আমাকে চিনিয়ে দিল ওই হান্নানের লোক। আচ্ছা। মেয়ের বাবার সঙ্গে কথা বললাম। উনি বলতেছে যে আপনি এটা কিভাবে জানলেন? আমার সঙ্গে আপনি করে বলতেছে। বলছি পত্রিকা এটা দিছে, আপনি কি জানেন? মানে উনি বলছে যে জানি। বলছে যে জানেন যে পত্রিকায় দিছে, তো আমি কেন? সারা দেশের মানুষ জানে। আমি জানতে চাই এইটা কিভাবে হলো। তখন উনি ওই দিন কাজ বাদ দিয়ে ওনাদের বাড়ি নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পরে একটা মাটির ঘর করে গোলপাতা। উনি বললো যে আমি এই জায়গাটায় থাকি, জায়গাটাও আমার না, আরেকজনের, এই ঘরটাও আরেকজনের। তখন আমি ওনার সঙ্গে বেশ কথা বলে খুব খারাপ বোধ করলাম, মানে যে ওনার আসলে যে অসহায়, খুবই অসহায় উনি, যেটা আমি ব্যক্ত করে বোঝাতে পারবো না যে কতটা অসহায় উনি। ওনার ওই একটাই মেয়ে। তখন ওনার স্ত্রী আসলো, মধ্যবয়সী, তো দেখলে মনে হয় যে 70-75 বয়স হয়ে গেছে। তারপরে যে বলছি যে ওরে আপনি চেনেন ছেলেরে? হ্যাঁ চিনি। ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই? বলছে যে আমি থানায় গেছি, কোনো কেসই নেই, আমাকে আরো বেইজ্জতি করে বের করে দেয়, আমাকে হুমকি দেয়। তখন আমি বললাম যে আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলো, যদি অনুমতি দেন। বলছে ঠিক আছে বলেন। আমি ওই মেয়ের কাছে গেছি, যে মেয়ের সঙ্গে কথা বলতেছি, যে তোমাকে কি কালুই ধর্ষণ করছে? বলছে হ্যাঁ, আর কোনো কিছু জিজ্ঞেস করার আমি মনে করিনি। তখন আমি চলে এসেছি। বলছি কাকা, আল্লাহ যার বিচার করে তার বিচার কে ঠেকায়? বিচার হয়ে যাবে। উনি মনে করছে আমি মনে হয় কোনো আইনের উদ্ধতন কর্মকর্তা একজন, এরকম কিছু মনে করছে। তখন বলছে বাবা, যদি আপনি বিচারটা পাওয়াই দিতেন। বলছে বিচার অবশ্যই পাবেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমি ওইখান থেকে শখ আঁকতে তাহলে চতুর্দিকে আমি প্রায় 60 কিলোমিটারের মতো এদিক ওদিক খোঁজ নি, মানে আমি রোড গুলো চিনি। যতগুলো রোড আছে আমার 7টা দিন লাগে রোড চিনতে। এই 7টা দিন আপনি কোথায় ছিলেন? আমি ওই যে হান্নান যে হোটেলে নিয়ে গেছে, ওই হোটেলে। হোটেলটার নাম মনে ছিল? না, ওইটাও আমি দেখিনি। ওকে। আমি রোড চিনার পরে এবার কালু কোথায় যাচ্ছে এই খোঁজগুলো, ওই হান্নানের যে আরেকটা লোক আছে যাকে বলছিল আমার ভাই, সেটি পোস্টার দিচ্ছে যে কখন কোথায় যাচ্ছে, কি করতেছে। তারপরে যে একদিন ওই যে ওই মেয়ের বাপের সামনে এসে উনি পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওই সেই অপরাধী কালু। হ্যাঁ কালু
ইতিভিতরে আমার কাছে চলে আসছে ওর ছোট ভাই, আবার হান্নান যাকে বলছে ছোট ভাই, ও একটা প্যাকেট নিয়ে এসছে, প্যাকেটের ভিতরে 60,000 টাকা। এই টাকাটা কিসের? টাকাটা আমার জন্য তুই আসছে যে খরচ বরচ হয়ে যাবে, আর একটা ফোন, হুম। এই দুইটা জিনিস তুই আসছে। তখন আমি ওই ছেলের কাছে গেছি শিওরের জন্য, আমি জিজ্ঞেস করি, সালাম দিছি, সালাম দিলে উত্তর দিছে, বলছে আপনি কালু? বলছে হ্যাঁ আমি কালু। তো ওর কথাবার্তাই উল্টা উল্টা, তুই কে, কোথা থেকে আসছিস, আমার এদিকে কি দরকার, এরকম। তখন ওর সাথে কথা বলতেছি, আর গিয়েতি যে রোডে কাজ করতেছে ওই রোডেই যেখানে মেয়ের ভাবি কাজ করতেছে, ওই গিয়েতি হেলান দিয়ে এইভাবে আমি দাঁড়ায় কথা বলতেছি, পেয়েছি মানে দুই পায়ে এক জায়গায় আমার। তখন ওই গেতি উঠেই ওরে মারছে, এই শুরু ধরা গেতির একটু লম্বায় ধারালো, ওইটা এই দিক থেকে কানের এইখান দিয়ে নিয়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেলে টান দিছি, টান দিলি পরে হাতুড়ির মতো আর একটা পাট আছে, ওই দিক দিয়ে মাথায় হাত দুই বাড়ি গেছে, দুই বাড়ি দিলে খুব বেশি রক্তপাত হচ্ছে। তখন হান্নান করছে কি, ওই যে ফোন ছিল ওই ফোনে ফোন দিছে, তুই কোথায়, তো এদিক খবর হয়ে গেছে, কিভাবে জানলো সে, ওই জানে। আমি বলছি যে একটা রোডে আছি, বলছে আমি হান্নান। পরে বলছে যে দেখ সামনে আগে দুইটা মোটরসাইকেল রাখা আছে, 3 জন লোক আছে, আর 4টে হেলমেট আছে। তখন আমি আগায় গেছি, আগায় গেলে উনি বলছে যে আপনি কি বনি, বলছে। পরে ওরা আমার মাথায় হেলমেটটা ফরাই দিল, ফরাই দেওয়ার পরে ওরা একটা নৌকে ঢাকার ভিতরে নিয়ে এসলো। আমার কাছে না পুরোপুরি সিনেমাটিক মনে হচ্ছে। ইজ ইট রিয়েলি পসিবল? এগুলো কি আদৌ সম্ভব? মানে এই হান্নান যাকে আপনি ততদিন পর্যন্ত খুব ভালো করে চিনেন না, সে এতটা বেশি ওভারলুক রাখছে আপনার উপরে, এবং কোথায় কি করছেন না করছেন কিছু আপনার কাছে জিজ্ঞেস করছেন না, কিন্তু আপনার নারী নক্ষত্র সম্পর্কে সে জানে। এভরিথিং হি নোজ। হাউ ইট ইজ পসিবল? বিকজ এগুলো নাটকে আমরা দেখে থাকি, এই জন্যই আমরা হয়তো বলে থাকি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। ওকে, তারপরে কি হলো? তারপরে ঢাকায় এসে আমাকে আরেকটা হোটেলে রাখলো। 7-8 দিন পরে আমার খুব খারাপ লাগতেছে যে পরপর দুইটা ঘটনা ঘটলাম, নিজের কাছে নিজের মানে বিবেকের থেকে একটা তাড়না আসতেছে, এইটা এইভাবে এই হলো। আগেরটা ততটা আমাকে হিট করে নাই, পিছনেরটা হিট করছে, কারণ আমি রক্ত দেখেছি, কিভাবে ওর ওই খুলিটা উল্টে গেছে, এটা দেখে খুব খারাপ লাগতেছে। তখন আমি হান্নানকে ফোনে বললাম যে আমি ভাই আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। তখন হান্নান বললো যে কেস হয়েছে, তুই কি জানিস, তুই কোথায় যাবি? তখন আমি বললাম যে আমি আমার এলাকায় চলে যাবো, আমার এখানে আর 1 সেকেন্ড মন টিকতেছে না। কেস কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে। আপনার সম্পর্কে জানলো কিভাবে? এটা হান্নান করাইছে। এই কেসটা হান্নান করিয়েছে। হ্যাঁ। সো দিস ইজ দ্য রিয়েলিটি, প্রিয় শ্রোতা। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এতটা ট্র্যাপ সে কেন রেখেছিল। হান্নান কি চাচ্ছিল এই মুহূর্তে আপনার কাছ থেকে? হান্নান এই মুহূর্তে চাচ্ছিল আমাকে সেভ করবে, সেভ করবে, বাট হোয়াট ইজ হিজ ইন্টারেস্ট? তার স্বার্থটা কি এখানে? এইখানে লাভ ওর কি আছে ওই জানে। পরে ওকে, আমরা ঘটনার প্রেক্ষাপটে সামনের দিকে যেতে চাই, আমরা কোনো কিছু অ্যাজিউম করতে চাই না, অনুমান করতে চাই না, বাট একটা কথা আছে যে বিনা লাভে নাকি তুলাও বয় না, লাভে লোহাও বয়, বিনা লাভে তুলাও বয় না, এরকম একটা আঞ্চলিক কথা আছে। উইদাউট ইন্টারেস্ট একজন হান্নান এখানে এইভাবে একটা ছেলেকে ওভারলুক করার কোনো মানে হয় না। কেসে যেহেতু তাকে ফাঁসিয়ে দিয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ইন্টারেস্ট আছে ওর প্রতি। সেটা শেষ পর্যন্ত সার্ভ হয়েছে কিনা সেটা কোশ্চেন সাপেক্ষ, এবং সেটা আমরা শেষে আবিষ্কার করবো। ওকে, তারপরে হান্নান যে টাকা দিছে আমাকে, যে ফোন দিছে, আমি ওইখান থেকে 2000 টাকা নিয়েছি, আর ওইগুলো আমি ওইখানে ওই হোটেলে ফেলে আসছি। ওই সেই ফোন দিয়ে আমার এলাকায় যে ফোনটা ছিল ওইটা দিয়ে ফোন দিছি যে ভাই ওই ম্যানেজারের কাছে আপনার দেওয়া টাকা আর আপনার দেওয়া ফোন আমি রেখে এসেছি, ওগুলো আমার প্রয়োজন নাই। তখন ও বলতেছে যে আমি ইন্ডিয়া যাচ্ছি, তোমার নামে কেস হয়েছে, তোমার থানায় ওই যাবে, তুমি একটু গায়ে ডাকা দাও, আমার এক মাসের মতো সময় লাগবে ইন্ডিয়া থেকে ফিরে আসতে, তারপরে আমি আসে তোমার ওই কেস আমি দেখবো। বলছি যে ঠিক আছে। তখন আমি যে আত্মগোপন করলাম জিয়া কলোনির ভিতরে। তখন ওইখানে আমার এক ভাগ্নে ছিল, তো আমার খুব মন খোলা থাকতো, অনেক লোকের সঙ্গে মিশতাম। আমার ভাগ্নে বলতো মামা তোমার মন খারাপ কেন, সেও আমার বয়সী, তো খুব দাড়ি টাড়ি রাখে, সেও আল্লাহ আল্লাহ লোক। বলছি যে মন যে খারাপ কেন সেটা আমি বুঝতেছি না। ও খুব ভালো ভালো কথা বলতো। তখন ও আমাকে বলছে মামা একটা জায়গা আছে যাবা, চলো যাই। মানে আমার আর কিছু শুনতে মন চাচ্ছে না, না নিয়ে পর্যন্ত ছাড়বে না, আমি চলো যাই। নিয়ে গেছে। কার বাসায় ছিলেন আপনি এই সময়টাতে? এই সময়টায় ছিলাম আমার এক ভগ্নিপতি, মানে ফুফাতো বোনের স্বামী, তার বাসাতে। হ্যাঁ। আপনার লেখাপড়ার কি অবস্থা সেই সময়টাতে? সে সময় ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট করে আপনি কি অনার্স পড়ছেন বা ডিগ্রি পড়ছেন? এই সময়টায় ভর্তি হওয়ার কোনো সুযোগ পাইনি। ওকে ফাইন, তারপর? ও নিয়ে যেতে চাচ্ছে, ও একটা জায়গার মুরিদ, সেই হুজুরের কাছে নিয়ে যেতে চাচ্ছে। তো উনি আমাকে দেখে বলতেছে রুবেল তুমি কাকে নিয়ে এসছো? বলছে আমার মামা। উনি বলছে আমি সে কথা বলি নাই, তুমি তো জঙ্গলের বাঘ নিয়ে এসছো, বনো বাঘ, পোষ মানানো এত সহজ না। তখন বলছে যে মানে মনে মনে বলতেছি যে ইনি কি বলে, যে এ তো ইচ্ছাকৃত ভাবে আসেনি, তুমি এর নিয়ে এসো, এ তো এর বলো নাই যে মুরিদ বানাতে নিয়ে এসো। তখন ওনার কয়েকটা কথা শুনে আমার ভিতরে একটু বিশ্বাস আসলো। বলছে যে হ্যাঁ ও আমাকে বলে নাই, কিন্তু আমি মুরিদ হতে চাই। উনি মাগরিবের নামাজ বাদে বিশাল একটা মসজিদ
আর বড় সাদা একটা রুমাল, দুই সাইড দিয়ে লোকজন ওই রুমালটা ধরে, উনি মাঝখানে ধরে, সেই সোজা আমার হাতটা দিয়ে উনি আমার হাতের পর হাত রেখে কি দোয়া দরুদ করছে আল্লাহ মাহবুব জানে। ওরে টুরে বলছে তোর এত রাগ আর তোর যে বিপদ আপদ, তোর সামনে আরো বেশি বিপদ। বলতেছে যে তোরে আমি একটা থিম বলে দিই, তুই এইটা একটু মেনে চল। উনি যা বলে আমি সায় দিই। বলছে তুই যেদিন স্বপ্ন খারাপ দেখবি সেদিন বাড়ি থেকে বেরোবি না, যেদিন ঘুম থেকে উঠে রাগ রাগ টান টান তুই ওদিনও বেরোবি না, তুই এই জিনিসটা একটু ফলো কর। এ সময় 15 দিন অতিবাহিত হয়ে যায় এসে যে কলোনিতে। তখন আমি আবার ওইখান থেকে মন টেকে না বাড়ি চলে আসছি। তখনকার সম্ভবত দারোগা ছিল, সম্ভবত হাসান, খুব পাগলা দারোগা। ওর নাম শুনলে এলাকা চোয়া হয়ে যেত। ওই গেছে, ওর বাইকটা ডাবল সাইলেন্সার ছিল, তখন এলাকায় ডাবল সাইলেন্সার খুব কম দেখা যেত, শব্দটাই অন্যরকম। ওর বাইকের শব্দ পেয়েই আমি ওই পিছন দিয়ে বার গেছি, কারণ আমার পিছনে একটা ভয় আছে। ও আবার যেই চলে গেছে কিছু টাইম পরে আমি আসছি। আব্বা বলতেছে যে তোর নামে মার্ডার কেসের মামলা। কোথায়? কুমিল্লায়। আমি বলছি না তো, আমি তো কুমিল্লায় যাইনি। যে কোথায় ছিলি? যে ছিলাম তো আপাকে বাসায় যোগাযোগ করার তো সিস্টেম নাই সেই সময়। তো উনি ওই টাইমে নেমেছে আর চিন্তা করছে যে না, এই পক্ষে তো সম্ভব না এটা করা। তারপরে যে 2-4 দিনের ভিতরে, 1 মাস লাগে নাই, হান্নান ফিরে এসছে, আইসি ফোন দিছে। পরে মোটামুটি আমার সাথে হান্নান যোগাযোগ করছে। আমি বলছি যে ভাই পুলিশ এসছে, কেসটা আমি দেখতেছি। পরে উনি আবার কি দিয়ে কি করে আমার বললো তোর সাক্ষী দিতে তোর কোর্টে উঠতে হবে। তখন আমার এটার একটু ভয় লাগলো যে শেষ পর্যন্ত কি ধরাই দেবে। তখন 2 তারিখেই ও আমারে জামিন করায় দেয়। কোর্টে ওঠেন আপনি? হ্যাঁ, 2 তারিখ উঠি। ওঠার পরে কিভাবে জামিন হয় আপনার? ও উকিল টুকিল ও রাইখে দেয়, কিভাবে করাই সিস্টেম সবগুলোই ও করছে। পরে আমি খালি উঠে দাঁড়াই থাকি, আর কোনো কিছু আমার কাছে জিজ্ঞাসা করে না। 2 পক্ষের উকিল বোঝাবুঝি করে। আর আন্নানও আমার সাথে থাকে এই সময় কুমিল্লায়। ওই মামলা করলো, ওই আপনাকে জামিন দিয়ে দিল কেন? আপনি জিজ্ঞেস করেছিলেন? আর ও যে মামলা করলো সেটা আপনি জানলেন কিভাবে? ও বলছে আমাকে, কেন বলছে যে তুই আমার পর রাগ হয়েছিস, মামলাটা করছি এই জন্য ভবিষ্যতে তোর আর কোনো বিপদ হবে না, বিচার হয়ে গেলি কেসটার। আর আমি থাকতে যত সহজে এই কেসের জামিন পাবি, তোরে কে করে দেবে জামিন? এত সহজে জামিন তুই পাবি না তো। তখন উনি এই জামিনগুলো উনি করে দিল। তাতে আমি বুঝলাম যে না, আমার মনে হয় একটা দিকটা উনি ভালো চাচ্ছে, যে আমার এই ভবিষ্যতে ঝুলে রাখতে চাচ্ছে না। তখন চলে আসছি, আসার পরে ওর মতে আমি আমার মতে আবার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি হান্নানের সঙ্গে। কোনো কিছু চাইতো না আপনার কাছ থেকে? কিছু চাইতো না, এই সময়ও কিছু চাইতো না, সম্পর্ক বিচ্ছিন্ন। হঠাৎ করে ফোন দিতে দিতে 3 দিন আমার ভাই বললে আমি ফোন ধরি না। পরে বলছে যে হান্নান খুব বিপদে আছে। আমার ভাই বলতেছে হান্নান খুব বিপদে আছে। কোন ভাই? ওই যে ভাই ফোন সংবাদ দিয়ে আনা করতো, দোকানদার? হ্যাঁ, দোকানদার। খুব বিপদ আছে, তোর একটু কথা বলতে বলছে। তখন আমি চিন্তা করলাম লোকটা কিছু না করলেও আমার জামিন দিছে, যে কথা বলে দেখি। এবার কথা বলতেছে যে তোদের ওইখানে আমি একটু কয়েকদিন থাকতে আসবো। কি ব্যাপার ভাই, আমি তো গরিব মানুষ, আর আপনার পক্ষে তো থাকা সম্ভব না। পরে বলছি আরে সেটা কোনো বিষয় না, তোর এই যে থাকা যাবে কিনা বল। বলছি বিষয়টা বলা যাবে না। বলছে যাবে কি? বলছে আমার খুব তাড়া করছে, আমার একটু আত্মগোপন করতে হবে। আমি বললাম যে শত্রু তো আমাদেরও আছে, আমার না থাকলেও আমার বাপ চাচাদের আছে, তো যদি আসেন কিভাবে আসবেন আমি কি বলবো? আর আমার আত্মীয় স্বজন যা আছে, এলাকার লোক পড়াইছে না, তারা কম বেশি আসে যায়। বলছে ওইটা আমি সিস্টেম করে নেবো, তোদের এলাকায় আসার পর তুই কোথায় দেখা করবি? বলছে যে আমাদের বাড়ি খোঁজ নিন। পরে ও তো চেনে আমাদের বাড়ির পথ, ও গেছে। সে সময় বলছে রাত 11টা-15টা, এই টাইমে হান্নান 2 দিন পরে আর কি আমাদের বাড়ি ঢুকছে। ঢুকলে যে ডাকতেছে, ডেকে বলতেছে যে থাকবো। আমি বলছি যে এখন কি মারে ডাক দিব, খাওয়া দাওয়া করে আসছেন? বলছে যে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে আসছি, আর এখন ডাকা লাগবে না। পরে আমি ডাকিনি, মা ঘুমাই রয়েছে। সকালবেলা আমি আব্বারে বললাম যে আব্বা আমার এক বন্ধু আসছে, এর খুব বিপদ, কি করা যায়? তখন বলছে যে কি করা যাবে, কি বিপদ তুমি বলো। এখন তো আমি বলতে পারতেছি না, যে ওই আগে আমি মামলার আসামি হয়েছি, আর যদি বলি এই কেস, তাহলে পুরোপুরি বিশ্বাস করবে যে ঘটনা এইটাই ঘটাইছে 2জন। রাইট। তখন আমি বলছি যে খালি খালি একটা মিথ্যা মামলায় পড়েছে, পড়াশোনা করে। বলছে কি করে? বলছি যে মাস্টার্স কমপ্লিট করতে পারি না, 1 বছর আছে। হান্নানের কথা বলছি। 2-4 দিন যখন আমার সাথে ঘুরছে, এলাকার লোক একটু সন্দেহ করে, আর ও খুব ট্যালেন্ট হান্নান। বলতেছে তোদের বাড়ি আমি কামলা। বললাম তো আমার তো কোনো কাজ নেই। বলছি না তারপরেও কামলা। পরে আবার ওই যে কিছু কিছু কামলা নিতাম গেরের পাড় বানতে। কি বলতে? পুকুর লিস মাছ চাষ। ওই তো পুকুরের পাড় বাঁধতে? হ্যাঁ। কি চাষ করতেন? কি ধরনের মাছ চাষ করতেন? মানে যেটা ফোনা মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ চাষ করতেন? আচ্ছা। ও বললো যে আমিও কাজ করবো। বলছে ভাই হয় নাকি, আপনার তো আমি চিনি আর কেউ না আছে না। পরে যেতাম 2জন একই সাথে যেতাম, যেটে ওরে নিয়ে আমি ঘুরতে চলে যেতাম, বিলের ভিতরে ঘুরে টুরে আসতাম এদিক
কামলা যারা ছিল ওরা কাজ করতো। এইভাবে কয়েকদিন চলতেছে। বিষয়টা তো আব্বারে বলছি যে বিপদে পড়ে আসছে। তখন ওর কাছে আমি আস্তে আস্তে একটু টাচ দিই, ভাই কি ব্যাপার আপনার নামে মামলা, কিন্তু ও আমার কাছে কিছু স্বীকার দেয় না, কিচ্ছু বলতো না। কিছু বলতো না। তখন আমি একদিন রাত্রে আমার ভিতরটা কৌতূহল জাগছে যে কি ব্যাপার। একটা ব্যাগ, একটু ওই ব্যাগটা আমি খুলছি, খোলার পরে দেখি যে অনেকগুলো টাকা। আমি বললাম জানান ভাই কতগুলো টাকা এখানে? বলছে 6 লাখ। কত সালে? এইটা হলো আপনার 4 অথবা 5, 5। 2004-5 সালে। ওকে। তো ও বলছে দেখছিস? আমি বলছি হ্যাঁ দেখছি। বলছে 6 লক্ষ টাকা। পরে বলছে যে লাগলি তুই এখান থেকে নিয়ে খরচ করিস, আর দরকার বাজার ঘাট করলেও করতে পারিস, আমি তোদের বাড়ি আসি। বলছে যে আমাদের আল্লাহর রহমতে যা আছে, তোমার মতো অত ভালোভাবে না চলতে গেলে যেটুক পারি সেইটুক চলি। পরে বলছে যে শোন, টাকা কামাই করা কোনো ব্যাপার না, উনি আমার বলতেছে যদি খালি একটু নিশানা ঘটাই দেওয়া হয়। তখন আমি বলছি কিভাবে? আমার আসলে টাকা পয়সার পর ওই সময় তত লোভ না, এখনো আমার টাকা পয়সার পর তত লোভ না। পরে বলতেছে যে আমার যে কাজ বাজ আছে এইগুলো যদি তুই দেখাশোনা করিস তাই তুই তোর মাসে 1000 টাকা আসবে। আমি বলছি ভাই পড়াশোনাটা একটু শেষ করি। আর ও যখন আমার কাছে থাকে তখন দেখা যায় যে 1 মিনিট 2 মিনিট পর পর ফোন আসে। কিছুদিন পরে ও বলতেছে আমি চলে যাবো, আমার জামিন হয়ে গেছে। আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ। আমি বলছি ভাই কি কেস, এটা বললেন না তো? বলছি ভাই এটা তুমি বুঝবা না, তোমার এখানে এসে আত্মগোপন করলাম, তোমাকে ধন্যবাদ। তুমি ফোন একটা কিনে দেবো নাকি? বলছি না ফোন লাগবে না। বলছি যে তুমি ওখানে একটু খোঁজ নিও, মাঝে মাঝে তুমি একটু ফোন দিও, আমি তোমার ফোন দেবো কেটে দিয়ে। ওরা বলছি যে না ভাই আমার আর এইসব ভাল লাগে না, আমি কেউ সাথে যোগাযোগ রাখতে চাই না। পরে বলছি ঠিক আছে তুমি ছোট ভাই, তুমি বেড়াতে তো যেতে পারো বড় ভাইয়ের বাসায়। কিন্তু ও বলে বেড়ানোর কথা, ঠিকানা দেয় না কখনো। মানে ওর বাসার ঠিকানাও কখনো দিত না? না, বাসার ঠিকানাটা গোপন রাখতো আমার থেকে। তারপরে হান্নান চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে কিছুদিন পরে হান্নান ফোন দিছে, তুই কোথায়? আমি বাড়ি। বেড়াতে আসবি নাকি ঢাকায়? আসলে আমার এই ঢাকায় আসতে বলতে এখানে রাখতো। বলছি না আমি বেড়াতে টেড়াতে যাবো না। বলছে কেন আসবি না? বলছে না ভাই আমার ভালো লাগে না। তারপরে যে এর পিছনে একটু হয়ে গেছে, আমার একটা চাচাতো ভাই চাকরি করে, ওর সঙ্গে হান্নানের বেশ কথাবার্তা হয়। তখন ও ছুটিতে বাড়ি থাকে, বেশ কথাবার্তা হয়, খুব একটা পরিচিত, দুজনের ভিতর দুজন লাভ করে। তো হঠাৎ ওই বাড়ি আসার কিছুদিন হান্নান যখন আমার কাছ থেকে চলে আসলো, কিছুদিন পরে আমার ওই চাচাতো ভাই, ওর আবার 2 মাসের ছুটি ছিল, ছুটি শেষ করে এখানে চলে আসছে। চলে আসার পরে এর ভিতর দিয়ে আমার ভাই একটা ফোন কিনছিল, সেটা হচ্ছে যে 1100 মডেলের একটা সেট ছিল, ওইটা আমি ব্যবহার করতাম, বাড়ি দিচ্ছিল ওইটা বাসার জন্য, সেটা আমি ব্যবহার করতাম। তারপর ওই ফোনটা আমি হান্নানরে আর নাম্বার দিয়ে নাই, ওর নাম্বার দিয়ে জন্য ওইটাতেই বিরক্ত করুক। আমি তখন ওই ফোনটা হাতে পেয়ে যে ওই দোকানদারে বলে আসলাম যে আমার এই নাম্বারটা ওষুধ হান্নানরে দিয়ে দরকার নেই, আপনার সাথে যোগাযোগ করে যা করে আমি এখানে এসে বলবো কথা। যাওয়ার পরে 2 মাস পরে ছুটি কেটে গেছে। 2 মাস পরে আমার একদিন ফোন দিছে যে ঘটনা জানিস তুই কিছু? বললে না আমি তো কিছু জানি না। কোসে কে? তোকে বাড়ি যে ছেলে ছিল হান্নান, এই সম্বন্ধে কিছু জানিস? বলে না। এর থেকে পরিচয় শুরুটা হচ্ছে সাতক্ষীরা থেকে, শেষটা আমাদের এইখান থেকে, আর মাঝে কিছু হয়ে গেছে। পরে বলতেছে এর তো ক্রস ফায়ার হয়ে গেছে জানিস। তখন আমি একটু চমকে উঠলাম যে বলে কি, লোকটা এত ভালো, এর ভিতরে এত কিছু রয়েছে, এগুলো জানি না, প্রকাশ পাই নাই। ওই ক্রস ফায়ার অর্ডারের কথা বলে 3 দিনের দিন আবার ফোন দিচ্ছে, 3-4 দিনের দিন। কে ফোন দিয়েছে? আপনার ভাই? হ্যাঁ ওই ফোন দিচ্ছে, বলতেছে যে হান্নান রে মেরে ফেলছে যৌথ বাহিনী, এরকম বললো। তখন আমার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। তখন মনে হলো আমার যত সাইডই পাতলা পাতলা মনে হলো, এর আগে কোন একটা ভার থাকতো। ভার থাকতো কেন? এইটাও আমি বলতে পারি না। আমার মনে হতো যে ও যেন কি আর একটা জিনিস আমার বলে, এরকম মনে হয়। মানে হান্নান আপনাকে কোন একটা দায়িত্ব দেয়, হ্যাঁ, এবং যেটা না করলে আপনি ফেসে যাবেন, এরকম কোনো কিছু মনে হতো? এরকম কিছু মনে করতাম, কিন্তু আমি তখন এতটা বুঝতাম না যে এই যে আপনি হান্নানকে আপনার বাড়িতে জায়গা দিলেন, এটাও কি আপনি মনের জায়গা থেকে দিয়েছিলেন? লাইক মনের ইচ্ছে তো দিয়েছিলেন, নাকি ভয় ভয়ে দিয়েছিলেন যদি না দেয় তাহলে একটা বিপদ না, হবে? ভয় দিই নাই। ওইটা আমি চিন্তা করছি ও আমার এরকম একটা কাজ করে দিল, আমি ভুলই করি যাতে করে একটা দুর্ঘটনা ঘটাইছি, এত বড় উপকার করলো, এই জন্য আমি ওর জায়গা দিয়েছিলাম যে আমি ওর একটু উপকার করি। হান্নান আসলে আপনাকে উপকার করেছিল তার নিজের স্বার্থের জন্য, সেটা তো শেষ পর্যন্ত বুঝেছেন, কারণ আপনার মতো একটা সেফ জায়গাটা তার দরকার ছিল। কে এই হান্নান, কি তার ব্যাপার, সেগুলো আমরা কিছুই জানি না ওর পার্সপেক্টিভের জায়গাটা থেকে, কিন্তু ও যতটুকু শুনেছে, যতটুকু জেনেছে, ততটুকু বলেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটা পুরোপুরি মিস্ট্রি থেকে গেল এখন পর্যন্ত, যে হু ইজ হি। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি
যাহা বলিব সত্য বলিবতে আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর যে কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার RJ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে বনি আমিন। বনি আমিনকে কে কতটুকু বিলিভ করছেন সেই জায়গাটিতে আমরা একটা প্রশ্ন রেখে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। আমরা শুরুতেই কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ আজকে বনি আমিনকে বিলিভ করতে পেরেছে এবং কত শতাংশ মানুষ বিলিভ করতে পারেনি। Yes, 81%. No, 10%. No comments, 9%. প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 81% ইয়েস, অর্থাৎ 81% হচ্ছে হ্যাঁ এবং বুঝতেই পারছেন 10% হচ্ছে নো। তার মানে 91% টোটাল আমরা পেয়েছি অ্যান্সার যারা ইয়েস কিংবা নো বলেছেন, আর বাকি 9% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা আপনাদেরকে, যারা আপনারা মূল্যবান মতামত জানিয়ে দিয়েছেন। আমরা ফিরে যেতে চাই বনি আমিন আপনার কাছে, তবে যাবার আগে প্রিয় শ্রোতা আপনাকে বলছি, বনি আমিনের চেয়ারটাতে যদি আপনি বসতে চান আপনার জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে এবং লাখো মানুষকে বলতে চান যে কি অপরাধ ছিল, কেন ছিল এবং কি পরিণতি হয়েছে সেই অপরাধে, তাহলে আপনি আসতে পারেন, এই চেয়ারটিতে বসতে পারেন এবং বলতে পারেন কি ঘটনা সেটা ছিল। আসার জন্য নিয়ম কি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। বনি আমিন যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনার ভাই আপনাকে ফোন দিয়ে বলছিল যে সে ক্রস ফায়ারে মারা গেছে। তারপর আমি উনাকে জিজ্ঞেস করলাম যে এটা তুমি কিভাবে জানো? রাইট, সেটা তো আমাদেরও প্রশ্ন। হ্যাঁ, তখন উনি বললো যে আমি এখানে আসছি। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি তো আমিও জানি না কোথায়। তখন উনি বললো যে টাঙ্গাইলের এদিকে। টাঙ্গাইলের এদিকে? আচ্ছা, উনি ফুল ঠিকানাটা ওর দিয়ে দিল। ও খুব সম্পদের মালিক এবং অবৈধভাবে ওর সম্পদ ছেলে হয়েছে। তখন বলছে যে তুমি চেনো না এর কি জিনিস, তুমি অল্পতে বেঁচে গেছো। পরে আমি একদিন এই যে ধুইনাও হয়তোবা ধুইনা এলাকা নয়তোবা কি যেন ওইটাকে বলে, ওইখানে আছি আর একটা লোকের কাছে। তো ওইখানে সভা হচ্ছে, আমি ওর পাশে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে হঠাৎ This track was downloaded from FusionBD.com. ধমকি দিয়ে বলতেছে হুজুর। দাঁড়ানোর পরেই, এর আগে পরে আমি শুনি নাই যে কি বলতেছে কি না বলতেছে। দাঁড়ানোর পরে ধমকি দিয়ে বলছে তুমি যে মার্ডার করো, তুমি যে কার খুন করো, কার হুকুমি করো, তুমি কি একটা জীবন দিতে পারবা? তুমি তার বাসার পিছনে গিয়ে দেখো যে তার বাপ মা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে তোমাকে অভিশাপ করতেছে। তখন আমার খুব খারাপ লাগলো। আপনি একটু থামবেন, আমি একটু পেছনে ফিরতে চাই। আপনি যে জায়গাটার কথা বলছিলেন এখানে, যে কোন একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, এই জায়গাটাতে আপনি আসলেন কিভাবে? ওইখানে তখন ওরা চাকরি করে আমার ভগ্নিপতি মেজজন। আচ্ছা, তো আমি ওনার কাছে আসি, আর আসার একদিন পরেই ওই সভাটা হয়। এখানে সভা মানে কি? ইসলামী সভা হচ্ছিল, ইসলামী জলসা? ইসলামী চলছে। তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন এবং আপনি বলছিলেন যে আপনার ভাষ্য মতে কি হয়েছে, কোন এক হুজুর। কোন এক হুজুর, আমার মনে হলো যে উনি কোনো বড় ধরনের হুজুর। আচ্ছা, তো উনি ধমকির সাথে বলতেছে এই ছেলে তুমি যে, মানে কথাটা আমাকে বলতেছে না, হয়তো বা এর আগে পরে কোনো কথা হয়েছে, এইরকম কিছু কথা বললো। কথাটা আমার খুব হিট করলো। তখন রাত্রের বেলায় আমি রওনা দিলাম। আমি আমার গ্রামে ফিরে যাই, এলাকায় ফিরে যাওয়ার পরে তারপরের দিন আমি বলতেছি আবার আমার একটা ছিল কি, আমি যদি সেই ধরনের কোনো দুইটা কাজ করে ফেলছি, পরে যে আমি একটা নিচের ভিতরে একটা চেঞ্জ আনছি। মাকে বললাম যে মা, মনে হয় তোমার হাতে শেষ খাওয়া। পরে আমি নিজেই আধা কেজি দুধের ব্যবস্থা করছি, কারণ আমি আবার সেই জায়গায় ফিরে যাবো, জানি না ওখানে মৃত্যুকে আমার আছে কিনা। তখন আমি বললাম যে তোমার হাতে দুধ ভাত খাবো। এগুলো আমি প্রকাশ করিনি আমার কাছে যে আমি ওই জায়গায় যাচ্ছি আর ফিরে আসি কিনা। কোন জায়গায় যাওয়ার প্ল্যান করেছেন? আমি সেই কালীগঞ্জ যাওয়ার প্ল্যান করছি, যেখানে আপনি খুনটা করেছেন, যেখানে শুরু জিতের বোনের যে রেপ করেছিল সেই ছেলেটি। সেই ছেলে
এবং ক্ষমা চাইবেন বা এরকম কোনো কিছু কি? এরকম কিছু ক্ষমা চাইবো। আচ্ছা, এখন আমি ওই ছেলেদের বাড়িও চিনতাম, আমি সরাসরি ওইখানে তখন মিষ্টি পাওয়া যেত 70 টাকা কেজি, 5-7 কেজি মিষ্টি কিনে ওইখান থেকে ভ্যানে করে গেছি সেই বাসায়। যার পরে আমি সালাম টালাম দিছি, একটা লোক সঙ্গে দেখা হয়েছে, সালাম দিছি, পরে বলছে যে এবার মুরব্বী কই, বলছে ভিতরে। আমি এবার জানতাম যে ওনার ওই ছেলেটার বাপ মৌলানা। সালাম দিছি, সালাম দিলে উত্তর দিচ্ছে, বলছে বসো বাবা, তোমার তো ছিলাম না। আমরা কৌশলাতে উনি আমার সঙ্গে বিনিময় করতেছে। ওনার ওই ছেলের প্রসঙ্গ তুললাম, তোলার পরে উনি খুব আফসোস করলো, কান্নাকাটি করলো। তারপরে যে একসময় যে আমার পজিটিভে চলে আসলো। দাঁড়ান। ইজ ইট রিয়েলি পসিবল? আপনি কি বলেছিলেন? আমি উনাকে বলছি যে কাকা, আপনার যে ছেলে মার্ডার হয়েছে এইগুলা নিয়ে কি মামলা টামলা করছেন, কতদূর কি? তখন উনি বললো যে আমি মামলা করতে চাইনি, মামলা করছিল আমার ছোট ভাই, সে আমার কাছ থেকে 3 লক্ষ টাকাও নিয়ে গেছে। এই যে মামলা করতে চাইনি, 3 লাখ টাকা নিয়ে নিল, আপনি জিজ্ঞেস করেননি যে কেন আপনি মামলা করতে চাননি? হ্যাঁ, জিজ্ঞেস করছে যে মামলা করতে চাননি কেন। উনি বলছে যে আসলে ওর চরিত্র খুবই খারাপ, আমি ওর জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না, মাথা উঁচু করে চলতে পারি না। লাস্টে যে উনি আমাকে বললো যে দুষ্টু গরু থেকে শূন্য বললে অনেক ভালো। তখন আমি বললাম যে মানে আমি ওনার পাও ধরে বসছি, ওনাকে বললাম যে আপনি এত মহৎ লোক, আমি এই জিনিসটা জানি না। তারপরে ওনার স্ত্রী আসলে ওনারও পাও ধরলাম। উনি বললো, মুরব্বী বললো মৌলানা সাহেব যে আসলে আমি তোমার কোনো আশা আমি দেয় নাই, এবং তোমার সম্বন্ধে আমি কিছু জানিও না। আর অজ্ঞাতনাময় অনেক লোক ছিল, সে কেসগুলো তো আমি নিজেই শেষ করেছি, যে কেস ছিল সেগুলো উনি নিজেই শেষ করে দিয়েছে। বলছে যে আমার সাথে কেউ শত্রুতা রাখার চেষ্টা আমি করবো না। আপনি কি স্বীকার করলেন যে আপনি খুন করেছেন? আমি স্বীকার করছি এতটুকু যে আঙ্কেল আমি আঘাত করছিলাম, কিন্তু সে আঘাতে সে পড়ে গেছে, কিন্তু আমার আঘাতে মারা যাবে বলে আমার মনে হয় না। দ্যাট ওয়াজ দ্য থিং। ওকে, উনি বললো যে তুমি জান দেওয়ার কে আর নেওয়ার কে, দেওয়া এবং নেওয়ার জন্য উপর একজন আছে। এখন আমি আরো ডিপলি ভাবে চিন্তা করতেছি ওনার কথা, যে ইনি কোনো সাধারণ লোক না, যে যার ছেলেকে আমি আঘাত করলাম, যার ছেলের মৃত্যু হলো, আর সে আমারে বলে যে তুমি জান দেবার কে নিবার কে, দেওয়া নেওয়ার জন্য উপর একজন আছে। প্রিয় শ্রোতা, এখানে আমি বলার লোভ সামলাতে পারছি না। আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে বিভিন্ন জিনিস মডেল হিসেবে আমাদের সামনে অনুসরণীয় হয়, অনুকরণীয় হয়, এবং যে ঘটনাগুলোকে অনুসরণ করা হয় এবং অনুকরণ করা হয় সেগুলো প্রাত্যহিক জীবনের ঘটনা নয়, সেগুলো অতি মানবিক ঘটনা। পৌরাণিক কাহিনীতে আছে, ইতিহাসে কর্ণ রাজা নামে এক রাজা ছিলেন, যিনি এতটাই বেশি হৃদয়বান ছিলেন যে তার ঘরে এসে অতিথি তার পুত্রকে হত্যা করেছে এবং তার কাছে আশ্রয় চেয়েছে না জেনে। এটা পিতা হিসেবে তিনি জেনেছিলেন এবং জানার পরেও তিনি অতিথিকে সান্ত্বনা দিয়েছিলেন, অতিথিকে আপ্যায়ন করেছিলেন। আমরা লালনের একটা গান, রবেনায় ধন জীবন ও যৌবন, এই গানে বেশ কিছু এরকম উদাহরণ পেয়েছি যেখানে কর্ণ রাজার উদাহরণের কথা বলা হয়েছে। গানের অংশটুকু এই মুহূর্তে আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ শোনাতে চাই। আমাদের প্রসঙ্গটা আসলে এটা না, আমাদের প্রসঙ্গ ছিল এটাই যে এই মহান মানুষ যারা আমাদের সামনে এক্সাম্পল হিসেবে আসেন আমাদের জীবনটাকে সুন্দর করবার জন্য, এরকম কিছু মহান মানুষ আমাদের সমাজেই অগোচরে, নীরবে, নিভৃতে থেকে যান, যারা হয়তো ইতিহাসের এক্সাম্পল হন না, কিন্তু তারা প্রতিনিয়তই তাদের চারপাশের মানুষ এবং আমাদেরকে মহান শিক্ষা দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে জায়গাটিতে আমরা ছিলাম, বলুন। তারপর তখন আমার চিন্তাধারা ছিল যে এরা যদি আমাকে মেরেও ফেলে, এইগুলি আমার ভিতরে কোনো শোক তাপ কিছু থাকবে না। ওনারা নির্দ্বিধায় আমাকে ক্ষমা করে দিলেন। তখন আমাকে বেড়াতে বললেন, আমি বেড়ালাম না, আমি ওই দিনেই আবার রওনা দিলাম, চলে আসলাম। আমি বললাম যে যদি মন থেকে ক্ষমা করেন তাহলে দোয়া করেন আমার জন্য, আমি যেন আর খারাপ পথে না যেতে পারি। আপনি আপনার ওই বন্ধুর সাথে দেখা করেন, জিতের সাথে? না, জিতের সঙ্গে আর দেখা করিনি, দেখা করার চেষ্টাও আমি করিনি। তখন এলাকায় চলে আসছি। এলাকায় চলে আসার পরে জিতরে ফোন দিই, জিতরে ফোন দেওয়ার পরে জিতের বাবা ধরে। উনিও ঠিক যে পুকুর খুঁড়েছিল, উনি খুঁড়েছিল, সেই পুকুরে পড়ে উনি মারা গেছে। মানে উনাকে ওনার দল থেকে শেষ করে দিছে। জিতকে? জিতকে। তখন ওর মার সঙ্গে কথা বললাম, আমি বললেই হামা করে কেঁদে উঠলো ওর মা। আমি মনে মনে বললাম যে ভালোই হয়েছে, ওই সময়টা খুশি হলাম। তখন আমার ভিতরে একটা ভয় আসলো যে না জানি আমার আবার এই পথে কবে যেতে হয়। আমি চিন্তা করলাম যে সিম এটা চেঞ্জ করে দেবো, সিমই রাখবো না, সিম চেঞ্জ করে দিলাম। আমি সেকেন্ড খুনের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। আপনি কালুকে যে খুন করলেন, আপনার ভিতরে অনুশোচনা জাগলো, কিন্তু কালুকে তো আপনি খুন করেছেন। হ্যাঁ। তো কালুর ব্যাপারে আপনি কি মাপ চাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না? কালুর ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না, কারণ আমি মনে করি সে বড় ধরনের অপরাধ করছে, তার পিছনে আমি একটা অপরাধ করে দিচ্ছি, একটা ভুল করে দিচ্ছি। সো এটা নিয়ে আপনার ভিতরে কোনো মানবিক বোধ কখনো কাজ করে? ওইটা নিয়ে আমার ভিতরে কোনো মানবিক বোধ জাগে নাই। ওকে। তারপরে যে
ভালোভাবে জীবনযাপন করতেছি। হঠাৎ করে একদিন কোন এক মেয়ের এসে আমি ফাঁদে পড়ে যাই। ফাঁদ বলতে কি, ভালো লাগা ভালোবাসার একটা বিষয় আছে, সেই বিষয়বস্তুগুলো ওই মেয়েটাকে নিয়ে আমার ভিতরে কাজ করে, যার জন্য এক সময় যে মেয়েটাকে চোখে চোখে রাখি, এক সময় যে প্রস্তাব দিয়ে দিই। এবং মেয়েটা ছিল আমারই ভাবির বোন, ছোট বোন। আসলে এটা বলতে আমার খুব খারাপ লাগতেছে। বেশ কিছুদিনের সম্পর্ক, মানে আমার ভাবি জানতেন যে ওনার বোনের সঙ্গে আমার সম্পর্ক। তখন উনি চিন্তা করতো যে আজ আছে কাল থাকবে না, এরকম একটা সম্পর্কটা এত বেশি ক্লোজ হয়ে গেছে যে এখন ছোটার কোনো সময় নেই। উনি বারবার তার চাপ দেয়, এদিক থেকে আমার কাছে এসে বলে যে ও তোর কথা খুব ভালো ভালো বলছে। তারপরে এদিক থেকে আমি বলি যে না, ও তো সবসময় আমার সঙ্গে কথাবার্তা বলে, যা বলি উনি আমার কাছ থেকে ওইগুলো সংগ্রহ করে ওরে যে চাপ দেয়। তখন ও একদিন আমাকে বলছে সে রাত্রের বেলায় আপনি আমার সঙ্গে আপনা আপনি করে কথা বলতো। আসলে ও খুব চাপা স্বভাবের ছিল। তখন ও বলছে আপনি কি এগুলো কাউকে বলেন? বলে তুমি বলো যার কাছে, আমিও তার কাছে বলি। বলছে মানে? আমি বলছি তোমার আপার কাছে তুমি বলছো আর আমি আমার বাবির কাছে বলছি, একই কথা। বলছে না তো ভাই, আমি তো আপার কাছে কিছু বলিনি। পরে আমি বলছি যে তোমার আপা এই কথাগুলো কৌশল করে বাইর করে এনেছে না। পরে যে এই মোটামুটি বাধা বিঘ্ন যা করার আমার বাবি সৃষ্টি করে, আবার আমি ওনাকে ম্যানেজ করে নিই, বিভিন্ন ধরনের কথা বলে ও ম্যানেজ করে নেয়। ওর সঙ্গে আবার সম্পর্কটা হয়ে গেছে আমার প্রায় আরো 3-4 বছর, শেষ হয়েছে 13 সালে। মানে 2013 আগে 3 থেকে 4 বছরের সম্পর্ক ছিল। শারীরিক কোনো সম্পর্ক আমার সাথে ছিল না, আমার সঙ্গে ছিল একটা মনের সম্পর্ক। মনের সম্পর্ক খুব ভালো। ও খুব ভালোবাসতো আমাকে। আমরা কথা বলতাম খুব গোপনে। দেখা যেত রাত 12টার দিকে ও ফোন দিত, নয় আমি দিতাম। কম সময় কথা বলতাম, 15 থেকে 20 মিনিট। একদিন পহেলা বৈশাখে আমার যেতে বলছে গোপালগঞ্জ, তখন ওরা ভাড়া থাকে। আমি সকাল 9টার দিকে গেছি। আমি যখনই ওদের বাসায় যেতাম তখন কিছু না কিছু, ওই কলেজ গেটে একটা আমার বন্ধুর ফুলের দোকান আছে মনির, ওর ওইখান থেকে ফুল নিয়ে যেতাম। কিন্তু ফুলের দাম কোনোদিন নিত না। কে নিত না ফুলের দাম? ফুলের দাম নিত না ও মনির। মানে মনির আপনার বন্ধু ছিল? হ্যাঁ। ওকে। ফুল পেয়ে খুব খুশি হতো। ওর ভিতরে কোনো চাহিদা ছিল না, ধরেন যেমন পোশাক আশাক, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তার স্বভাবে তারে আমার খুবই একটা ভালো লাগতো। যদিও তার চেহারাটা তত ভালো না। আরেকটা কথা আছে যে প্রেয়সী কখনো কুৎসিত হয় না। রাইট, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। তো ওই দিনটা ছিল হলো পয়লা বৈশাখ। আমাকে বললো যে আজকে একটু বেরোবো। তখন বেরোইছি। বেরোনোর পরে ঘুরে ফিরে রাত 9টা বেজে গেছে। সারাদিন ঘুরছি। আবার আমার এলাকার থেকে একটা ফোন এসছে, আমার অন্য একদিকে যেতে হবে। আমি ওর বাসার সামনে নামাই দিয়ে আর চলে এসেছি। তারপরে যে ফোন ছিল তার কাছে গেছি, যার পরে ও আমাকে নিয়ে এক জায়গা গেছে। রাত্রেবেলা ফিরে এসে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি কি কালকে আসবা? বলছে গোপালগঞ্জ আমি আসতে পারি, কিন্তু তোমাদের ওইদিকে যাবো না। তখন তো বিএন এর একটা সম্পর্ক, তাদের বাসায় আমি গেলে তারা না বলতে পারতেছে না, বা সে আসলে না করতে পারতেছে না। কিন্তু সামথিং কিছুটা সবার ভিতরে ওই জিনিসটা প্রকাশ হয়েছে। আমারে বলতেছে যে তুমি কিছু একটা করো। বলছি যে আমি তো করার চেষ্টা করি, আমারে তো কাজে ফিভার করে না। মানে চাচ্ছিল যে আপনি কিছু একটা করেন, জব টপ কিছু একটা করেন। হ্যাঁ। আর এদিক দিয়ে এমন একটা পরিবেশে আমি পড়ে গেছি, যেটা হচ্ছে আমার অনেক হাই লেভেলের বন্ধু বান্ধব আছে, যেরকম জেলার আছে, তারপরে আপনার ম্যাজিস্ট্রেট আছে, আমার বন্ধু বান্ধব। এগুলো আমি ছোট কিছু করতে পারছি না। এবং আমি যে কোনো একটা জায়গায় গেলে ওই এলাকাটায় দেখা যাবে যে 10-12 জন লোকে আমাকে চিনে ফেলছে, অনেক দূরে গেলেও। এই জন্য আমি ছোট কিছু করতে পারি না। আমি চেষ্টা করি বড় একটা করার, কপাল সেটা ফিভার করে না। আচ্ছা। ইতিমধ্যে একটা ছেলে আসছে ইটালি থেকে, ওরে দেখে নাকি পছন্দ হয়েছে। তখন আমি চিন্তা করলাম ছেলেটা ইটালি থেকে আসছে, ও ফোনে আমাকে জানালো ছেলেটা ইটালি থেকে আসছে, ওরে পছন্দ করছে। পছন্দ করার আর লোক পালো না, মানে নিজের ভিতরে একটা কৌতূহল আসছে। পরের দিন আবার ফোন দিছে, ছেলেটা তো খুব বিরক্ত করতেছে, আব্বাকে ধরছে, তুমি কি বলো? ওর নাম্বারটা আছে, তুমি দাও, আমি একটু দেখতেছি। নাম্বারটা দিছে, দিলে আমি ওরে ইনভাইট করলাম কলেজের সামনে, ওই আপনি আসেন। ওর বাড়ি এবার 10-12 কিলোমিটার দূরে গোপালগঞ্জ শহর থেকে। তখন ও আসলো, আসার পরে ওকে আমি বিষয়টা বুঝাই বললাম। বললো যে ছোট ভাই আমি তো জানি না, ঠিক আছে তুমি আমাকে ডেকে বলছো, তোমার কথায় আমি খুশি। গাড়িতে তুলে দিছি ওনার, উনি চলে গেছে। কিছুদিন পরে 10-15 দিন পরে বলতেছে ফার্স্ট ইয়ারের ছেলেবেলে ভর্তি হয়েছে, একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে। মানে ওর কলেজে? হ্যাঁ। ওকে। তখন আমি বললাম যে তোমাকে ডিস্টার্ব করছে, কোন ধরনের ডিস্টার্ব, কি চাইছে ছেলেটা, তুমি আগে ওইটা জানো। তখন ও বললো যে সে আমার সঙ্গে সম্পর্ক করতেছে।
তুমি বলো যে আমি এক জায়গায় ইনভলভ আছি। তখন ও বলছে যে তাকে বলছি, সে সেটা মানতেছে না। তখন আমি বললাম যে মানতেছে না, ওর নাম্বারটা আমাকে দাও। আবার একটা বিষয় কি, যে ওরে নিয়ে যদি কেউ কিছু বলে আমি তারে বোঝাই, যদি তারপরে সে না বোঝে তাহলে আমি তার সাইড করে দেওয়ার চেষ্টা করি। তাহলে সাইড যদি- করে দেওয়া মানেটা হচ্ছে কি, মারধর করা? হ্যাঁ, ওকে। যে যেভাবে বোঝে তার সেইভাবে বোঝানোর চেষ্টা করি আমি। তখন ও বললো যে তোমাকে নাম্বার দেওয়া যাবে না, আমি আর একটু বুঝাই। পরের দিন কলেজ থেকে ওর নোটবুকটা নিয়ে, ওর নোটবুকের নাম্বার মানে আমার সেই লাভারের নোটবুকে ওনার নাম্বারটা বসিয়ে দিয়েছে, যে তুমি যদি ফোন না দাও তাহলে কালকে থেকে আসলে সমস্যা আছে, সামথিং চাপও দিচ্ছে তারে। কার নাম্বারে বসিয়ে দিয়েছে ঠিক বুঝলাম না। মানে আমার লাভারের নোটবুকে হ্যাঁ। ওই ছেলেটার নাম্বার দিয়ে দিয়েছে। ওকে। তখন ও কি চিন্তা করে রাত্রে বেলা আমাকে ফোন দিছে যে ভাইয়া আমি চাচ্ছিলাম তাকে বুঝাতে, সে বুঝতেছে না, সে আজকে নাম্বার দিয়েছে, তাকে আমার অবশ্যই অবশ্যই ফোন দিতে হবে। বলছি তুমি ফোন দাও, যে কালকে তোর বাবা যাচ্ছে কলেজে। তখন ও বললো যে না, আপনার উল্টোপাল্টা কিছু করার দরকার নাই, আমি আর একবার বুঝাই। আমি বলছি না, এই বুঝানোটা আমি বুঝাই। তখন বলছে ঠিক আছে, আপনি কাল কলেজে আসেন, সরাসরি আমার সামনে বসে কথা বলবেন। তিনি বলছে আচ্ছা ঠিক আছে। কলেজে এসে আমাকে নাম্বার দিচ্ছে, আমি না ফোন দিয়ে ওই ছেলেটাকে আনছি, আনার পর কথা বলতেছি, কেমন আছে কৌশলাদি বিনিময় করছি, যে দেখলাম পরিচয় নিয়ে দেখলাম আমার জুনিয়র, সে তুমি আমি করে বলতেছি। বললাম যে ছোট ভাই তোমার একটু কথা বলি, তুমি তো এই কলেজের নতুন, তুমি একটু এদিক ওদিক টাকায় দেখো, তোমার আশেপাশে অনেক ছেলেপেলে আছে, তুমি মানে মেয়ে জীবত আছে, তুমি হ্যান্ডসাম, চেহারা ছবি ভালো, সব দিক থেকে ঠিক আছে, তুমি তুমি একটু কষ্ট করে তুমি বলো কোন মেয়েটা তোমার পছন্দ হয়েছে, যেভাবে হোক আমি তোমার সাথে সম্পর্ক করে দেবো। ওর সারা রাত রামায়ণ শুনে সকালবেলা সীতাকার বাপ ও ওইটাই নেবে। মানে আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। তখন আমি বলছি যে তুমি শুধু শুধু গরম পানিতে নামছো কেন, তুমি কি জানো ওর এক জায়গায় সম্পর্ক আছে? ও বলছে যে সেটা আমার বিষয় না, যে সম্পর্ক থাক আর না থাক ওটা আমি জানতে চাই না, তবে ওরে আমি ভালোবাসি। আমি বলছি ঠিক আছে তুমি বাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি ওটা ডিস্টার্ব করে না। তখন ও আমার বলছে বেটা তোর বাপের কি? তখন আমার ভিতরে একটু হিট হয়েছে। তখন আমি চিন্তা করলাম এই আমাকে চেনে না। তখন আমি বলছি যে আমার বাপের কিছু না, ও আমার। ও বলতেছে যে তোর। বলছি শোনো আমি তোমার পরিচয় দিই, ওরে যে ভালোবাসে সে ওর জন্য মরতেও পারে, 5টা মারতেও পারে। ও বলতেছে যে আমিও মারতেও পারি মরতেও পারি। দেখুন আমার পাশে একটা ইসের চেয়ার ছিল প্লাস্টিকের টুল, ওই টুল ধরে দিচ্ছি ওকে পিটানো মাথায়। তখন পড়ে গেছে, কাউন্টারে আবার এসে আমার ধরে হয়েছে। ওই কাউন্টারের ভিতরে নিয়েই আমি যারা ধরি, কাউন্টারের ভিতরে নিয়েই ধরি। ধরে বসার পরে বলছে ভাই আপনারা চেনে না, এই জন্যই ও এত কথা বলছে, যদি চিনতো তখন তোর বলতো না। আমি তো চেনার মতো কোনো পার্সন না। পরে বলছে না আপনারা আমরা চিনি। পরে বলতেছে যে ওই ছেলেরা বলতেছে তুমি এখান থেকে চলে যাও, তোমরা কলেজে আসো কিসের জন্য, তোমাদের তো লেখাপড়ার জন্য বাপ মা পাঠায়, তোমরা এই সমস্ত করো কিসের জন্য। চলে গেছে, আমার বললো যে তোরে দেখাবো, উনি চলে গেল। এইভাবে একদিন ওদের পাশে আর একটা বাসা ছিল, ওই বাসায় 2-3টা মেয়ে ছিল। তখন আমার মেজো ভাই মানে ওর ভগ্নিপতি জেলে, তখন ওই হাসি চাপের যে 3টা মেয়ে, ওই 3টা ওদের সঙ্গে খুব একটা সম্পর্ক থাকলে তখন আজিদের বারান্দায় একদিন যে বসলি বসাটা একটু রোমান্টিক হয়ে গেছে। ওই বসাটা যে রোমান্টিক হয়ে গেছে আমিও বুঝতে পারিনি, ও বুঝতে পারিনি। ওর একটা হাত আমার এইভাবে ধরা, তখন ওই হাজি সাহেবের একটা মেজো মেয়েটা ওই ছবি তুলছে। আপনাদের ছবি? হ্যাঁ, তোলার পর 3 কপি ছবি তুলছে। কোনো কারণে পাশাপাশি হাড়ি থাকলে তো ঠুন লাগবেই, হয়তো আমার তাও সাহেবের আর হাজি সাহেবের কোনো বিষয়ে একটু খটকা বাচ্ছে, দ্বন্দ্ব বাচ্ছে। ওই ছবিগুলো ফ্ল্যাশ করছে, বলছে তোমার মেয়ের চরিত্র কেমন আমরা জানি। তখন রাগে হোক অনুরাগে হোক যে ওর একটা পিটানো দিছে, পিটানো দিলে ও রুমের ভিতরে ঢুকে দরজা লক করে দিছে। তখন খুব চিন্তার ভিতর পড়ে গেছে লোকজন, যে না জানি কি করে। আমার ভাবি এই মুহূর্তে আমার ফোন দিয়ে বলতেছে, একটা গালি দিছে আমাকে, দিয়ে বলতেছে তুই এগুলো করছিস, যদি আমার বোনের কিছু হয় তাহলে কিন্তু তোরে ছাড়বো না। তখন আমি বলছি তোমরা আমারে কি ধরবা, আমি তো তোমাকে করে ছাড়বো না, আমি সেই পূর্বের জগতে ফিরে যাবো। উনি বলতেছে কি পূর্বের জগতে ফিরে যাবি? আমি চিন্তা করলাম যে আমার তো সেন্সলেস হয়ে গেছে। আমি বলছি না কিছু বলিনি। পরে ওনারা যে কোনো ভাবে ওকে বের করছে, বের করার পরে ওনাকে এটা আমার ভাবি বললো, আমি তার কাছে আর পরে শোনার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। তো বললো যে ওনাকে ঘুমের ওষুধ খেয়েছে। তখন আমার খুব খারাপ লাগলো। মাঠে আমি বসে রয়েছি, বসে থাকার পরে এই যে ভিতরে ফোন আইছে, ফোন আসলে আমাকে বলতেছে কালকে একটু কলেজে এসো। ওর বান্ধবী বলছে কি যেন নাম,
পরে কলেজে গেছি, কলেজে গেলি বলছে ভাই ভালো আছেন, আমার একটা বলদ বানালো ওর বান্ধবী। তারপরে যে এবার কলেজ থেকে ফিরছি, ওই দিন প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির ভিতর দিয়ে পুকুর ঘাটে বসা, শার্টটা বৃষ্টির ভিতর বসে ভিজতে ভালো লাগতেছে। হঠাৎ করে আমার কেন যেন মনে হচ্ছে যে কোথায় যেন কি আমার হারিয়ে যাচ্ছে, এরকম ভিতরে ফাঁকা 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 মনে হচ্ছে। তখন এর ভিতরে আবার 2 থেকে 3 দিন ওর সাথে যোগাযোগ নেই। ওই আমার যে ভাবি উনি বিচ্ছিন্ন করে দিয়েছে, ভাবি বিচ্ছিন্ন করে দিয়েছে যোগাযোগ। তার ফোন নিয়ে গেছে, আমি ফোন দিলে পাই না ওনারটা। উনি তখন ওই বাসায় ওনারে ফোন দিয়ে বলছে সে কাজে ব্যস্ত, কলেজে গেছে, হ্যান ত্যান এটা ওটা বলতে চলে থাকে। মানে এই সময় মনে হচ্ছে কিছু একটা আমার ভিতর থেকে হারাই যাচ্ছে। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা। আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিপ্রিয়ার রয়েছি আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আজকে বনিয়ামিন আছে তার জীবনের সমস্ত অপ্রিয় সত্য এবং অপরাধ নিয়ে। বনিয়ামিনের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি। বনিয়ামিন, খুব বুঝতে পারছিলাম যে আপনার চোখ বারবার ভিজে উঠছিল জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটির কথা বলতে গিয়ে। সেটা হচ্ছে আপনি একটি মেয়েকে ভালোবেসেছিলেন, এবং যে মেয়েটির কথা বলতে গিয়ে আপনি বারবার বলছিলেন যে আমি হয়তো শেষ করতে পারবো না। আমরা শেষের দিকে আসতে চাই এবং আপনাকে বলবো যে আপনি চেষ্টা করুন প্লিজ। উই ওয়ান্ট টু রিভিল দ্য স্টোরি হোয়াট হ্যাপেন্ড ইন ইউর লাইফ। ওকে, তারপর? পরে পুকুর ঘাটাতে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে খুব খারাপ লাগতেছে, শুয়েছি। এর ভিতরে হঠাৎ করে মনে হলো একটা ফোন দিয়ে ওকে পাইনি। তখন ভাবিরে বললাম যে ও কোথায়। ভাবি তখন ওই বাসায় থাকে। ভাইয়ার যে জেলখানা আছে কাছাকাছি, হাঁটে 5 মিনিট লাগে হেঁটে গেলে। তো বলতেছে ও বাসায় নেই, ও খুলনায় ওদের মামার বাসা। খুলনা সব কয়টা নাম্বার আমার কাছে আছে। তো আমি ফোন দিলাম, বলেছে না ওইখানে আসি নাই। তখন আমার ভিতরে একটু কৌতূহল জাগলো যে গেল কোথায়। তখন আমার মন থেকে শুয়ে গেছে যে ও হয়তো আর গ্রামের বাড়ি গেছে, চাচার বাড়ি। আমি ওর চাচার বাড়ি, আমাদের ওইখান থেকে শর্ট একটা রাস্তা আছে, ওইখান থেকে গেলে 20-25 মিনিট সময় লাগে। তখন ওই বৃষ্টির ভিতর দিয়ে আবার রওনা করছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওর কাকে আমাকে দেখে বলতেছে কি রে বনি কেমন আছো, আমি বললাম ভালো আছি। তারপরে আমার নজর রয়েছে যে ও এখানে আছে কিনা। 4-5টা ঘর, ঘরের দৌড়ে আমি একবার গেছি, যে আমি জানি যে ও আমার কণ্ঠ পেলেই বাইরে আসবে। পরে বললাম যে না, এখানে একটা ব্রিজের কাজ আছে, ওই কাজটা একটু দেখতে আসলাম। মোটামুটি একটা বোল টোল বুঝে বের হয়ে চলে আসতেছি। এই মতো অবস্থায় ও চাষি, উনি কি সেজ চাষি নাকি, উনি আমাকে ডাক দিচ্ছে, এই ওর তো বিয়ে ঠিক, তুমি জানো, তুমি গেছিলে, আংটি পরে গেছে না তো। তখন আমি বললাম যে দেখি আমি পরে দেখবো বলে আমি সেরে আসলাম। ওই জিনিসটা ভাবতেছি আর ভিতরে কাজ করতেছে, ভিতরে হিট হচ্ছে। এক সময় যে আমার গাঢ় শার্টটা নিচে গেলাম। এর ভিতরে এত রাগ ওঠার কারণ হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন। তখন চিন্তা করলাম বিষয় সত্যি হলে হতে পারে। আমি পূর্বে যে কি ছিল ওইগুলো মিলাচ্ছি। অমুক দিন ফোন দিয়েছি, ভাবি ধরছে, বিজি, বাসায় লোকজন, আব্বার ব্যাজের লোক এসে, ওনার বাবা পুলিশের চাকরি করে। এই সমস্ত সবগুলো আমি যোগ বিয়োগ করতেছি। তারপরে আর একজনকে ফোন দিলাম, ওই বাসায় থাকে দারোগার, ওদের বাসায় কি কোনো মেহমান আসছিল। উনি বললো যে ভাই আমি গ্রামে গেছিলাম, তো আসে দেখছি অনেক প্লেট বাইরে আছে। দারোগার ওই বলতেছে একই বাসায় আমরা যেখানে ভাড়া থাকে। তখন বললাম যে আংটি পরাইছে, বললো যে আমি হাতটা ফলো করিনি। কিন্তু আসলে উনি জানতো মনে হয়, আমার কাছে গোপন করছে, কিছু বলে নাই আমাকে। তখন বিয়ের একদিন আগে আমাকে রাত্রেবেলায় ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমার তরফ থেকে আপনাকে প্রথম দাওয়াত করলাম, আপনি অবশ্যই আসবেন। কে বলেছে এটা? মানে আপনার প্রেমিকা? হ্যাঁ, বলতেছে অবশ্যই আসবেন। তখন আমি এসে দিয়ে বলতেছি যে আমি কি একাই আসবো না সাথে 20-এর বোতল নিয়ে আসবো। তো বলছে 20 খাবেন কেন, এই কোন ধরনের কথা যে তোমার বিয়েতে আমি আসবো অবশ্যই, তুমি কি ফান করো? বলছে না সিরিয়াসলি। তখন এর পিছনে আবার একটি ঘটনা ঘটে গেছে যে ওদের বাসা থেকে আমাদের বাসায় দাঁত পৌঁছে গেছে, যেটা আমাদের বাসা থেকে গোপন করতেছে আমার কাছে, জানে যে একটু ঝামেলা হলেও হতে পারে। তারপরে আমি এদিক দিক টাচ নিয়ে জানতে পারলাম যে না আসলে এই বিয়ে। তখন ভিতরটা মানে এতটা আঘাতপ্রাপ্ত হয়ে গেল, ভেঙে চলে যাচ্ছে। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখন আমি চিন্তা করলাম যে আরেকটা রিস্ক জীবনে নিব। আমি আমার যে লোকগুলো ছিল আমি ওইগুলো সেট করলাম, বন্ধু বান্ধব, প্রায় 1.5 কিলোমিটার নিয়ে আমি ওইগুলো সেট করে ফেলছি। 10-15 জন লোক, 4-5 জনের শুধু। টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল যে আমি ওর স্বামীকে মেরে দেবো। মানে যে স্বামী হতে চাচ্ছে তাকে মেরে ফেলবেন? ওকে মেরে দেবো। তখন প্রত্যেকেরই গাড়ি টাড়ি দিয়ে দিচ্ছি, মোটরসাইকেল দিয়ে দেওয়ার পরে
এবার বর 12:30 আসার কথা, আমার লোক ওই জায়গায় যাবে 12টায়। কপাল গুনে বর এসে 11টা 11:30 ইন করছে। তখন আমার ফোন, আমি তখন ওই সেই কলেজের মোড়েই আছি। আমাকে ফোন দিয়ে বলছে, ভাইয়া বর তো, মানে আমার লোক পৌঁছানোর আগে তারা পৌঁছে গেছে। ওরা যে দেখছে আমার যে গেটের থেকে ধরিয়ে দেবে। ফোন বলতেছে যে ভাইয়া বর তো পৌঁছে গেছে। আমার বিয়েটা হচ্ছিল কমিউনিটি সেন্টারে গোপালগঞ্জ শহরের পরে। তখন আমি বলছি, বলছো কি? বলছে হ্যাঁ সত্যি, এসে দেখেন। আমি গেছি, যখন আমি উঠতেছি, যখন ও প্রথম তলার দ্বিতীয় সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়ি তো প্রথম তলার দ্বিতীয় সিঁড়ির মাঝামাঝি ও, আর প্রথম সিঁড়ির মাঝামাঝি আমি, পাক নেছে সিঁড়িটা। তখন ভিতর দিয়ে আমারে দেখতে পারছে, চোখে মায়াবী মায়াবী একটা ভাব আসলো ওর। তখন আর এক সিঁড়ি আগে ওইভাবে ভুটে ওই ফাঁকটা দিয়ে আমাকে দেখতেছে। সামনে ছিল ছোট খালা আর 2-3টে মেয়ে। ভুট হয়ে এবার ভুট হয়ে আমাকে দেখতেছে। তখন ওর খালা বলতেছে, এই তুই কি করিস? বলতেছে যে শাড়িটা ঠিক করতেছি। কথাটা আমার কানে এসছে, দুইটা কথাই কানে এসছে। তখন আমি সরাসরি ওইখান থেকে উঠে গেছি 4 তলার ছাদে উঠে দাঁড়ায় রয়েছি। এক সময় যে ওর মামা আমার কাছে গেছে, মেজো মামা, আসলে খুবই মিষ্টি ব্যবহার তার। তিনি কিভাবে যেন জানতে পারছে যে আমি ওইখানে উপস্থিত। উনি ওই 4 তলায় যেই আমার হাত ধরে বসছে ছাদে, যে উনি তুমি কখন আসছো, তোমাকে খুঁজতেছি, কেমন আছো, কৌশলাদি বিনিময় করছে। বলছে যে ভালো আছি। বলছে তুমি নিচে আসো। পরে ওর আব্বা বলছে যে বেটা তুমি কোন সময় আসছো, তুমি এই কাজগুলো দেখে শুনে করো, আমার তো বড় ছেলে নাই, তোমার বড় ভাইটা জেলে, মানে ওনার জামাইয়ের কথা বলছে। বলছে কাজ করার অনেক লোক আছে, আমি কাজের জন্য আসি নাই, যে কাজে আইছিলাম আমার কাজ হয় নাই। মুখের উপর বলেছে? হ্যাঁ এইভাবে বলতেছি। পরে মেয়ের ছোট খালা বলতেছে যে ওইখান থেকে, বরের ওইখান থেকে ট্রলিটা একটু এখানে এনে দাও। আমি বলছি এখানে অনেক লোক আছে, তারা এনে দেখি। হঠাৎ করে আমার ভিতরে আর একটা কৌতূহল জাগলো যে আমি একটু দেখে আসি বরের চেহারাটা। তা ছেলেটার একটু বয়স বেশি, কারণ ওকে তো আমি চিনি যে ও কতটা বয়স হলে ওর জন্য পারফেক্ট হতো, তার থেকে আসলে অনেকটা বেশি। তখন আমি চলে আসতেছি, এই মতো অবস্থায় আমার খাওয়ানোর জন্য অনেকটা চেষ্টা করলো, পারে নাই। নেমে এসে আমি চিন্তা করলাম শেষ সিনটা একটু দেখে যাই, দেখি এখনো ও কি করে। যেখানে বরের গাড়িটা রাখছে ওইখান থেকে একটু সামনে এগিয়ে একটা পার্স পাতির দোকান, ওই দোকানে বসা। দোকানের ওইখানে দাঁড়ানো, দোকানদার একটা চেয়ার দিচ্ছে, আমার বইছি, রোডের পরে একটা চেয়ার দিচ্ছে, আমি ওখানে বইছি। ইতিমধ্যে অবস্থায় ওই দারোগার ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি বউ, দারোগা নিজে আসছে। এসে দারোগার বউ যথেষ্ট সান্ত্বনা দিচ্ছে। আমার বলছে ভাই আপনি এখান থেকে চলে যান। বরের গাড়ির সামনে আমার দাঁড়ান দেখে চিন্তা করছে যে এত সারা পাত্র না, মনে হয় একটা কিছু ঘটাবে। ওরা যে আমার চেক দিচ্ছে নাকি সান্ত্বনা দিচ্ছে কিছুটা, আসলে আমার ভালোবাসতো তারা। এবং সেই দারোগার শ্বশুর হয়েছে, যেটা আমি প্রমাণ করলাম, উনি খানিকটা ক্ষিপ্ত হয়ে গেল মেয়ের বাপের পরে, যে হচ্ছেটা কি, কোন ছেলের সাথে বিয়ে দিচ্ছে, কয়েকটা বকাঝকাও দিল। তখন আমি বললাম যে চুপ করেন, আমি তোক দিয়ে স্বীকার করি, কিন্তু কষ্টটা আমার হচ্ছে যে কেন ও স্বীকার করে না যে আমার সাথে সম্পর্ক ছিল, কেন আমাকে চিনতে চায় না। আমি বর্তমানে হয়ে গেছি হুইজ দিস। মানে আপনি এক্সপেক্ট করতেছেন যে নীলার কাছ থেকে এক ধরনের রিয়াকশন আসবে, আপনার পক্ষে চাই সেটা বিয়ের আসরে, কিন্তু নীলা সেই ধরনের কোন রিয়াকশন দেখাচ্ছে না। হ্যাঁ রিয়াকশনও দেখাচ্ছে না, আবার সে কেমন যেন আমাকে চেনে না। তাকে ফোন দেন, এখন সে বলবে যে হয়তো বা চিনি না, অথবা যদি বলেন যে বনিকে, হয়তো ভাবতে পারে যে কে, বলবে যে হ্যাঁ চিনি, ভাই ভাই, এই ধরনের অ্যাভয়েড করে যাবে ব্যাপারটা। হ্যাঁ যেভাবে হোক সে যে কোনো একভাবে সে। ওকে ফাইন, বিয়ের আসরে কি হচ্ছিল সেটা জানি। তারপর বিয়ের আসর থেকে চলে আসলাম, এসে তোর দোকানের ওইখানে বসে আছি। বিয়ে শেষ করে ওকে যখন গাড়িতে নিয়ে যাচ্ছে, তখন আমি দাঁড়ানো, গাড়িটা আমার থেকে 10 গজ দূরে, ওকে বসালো যে পাশে, আমি ওই পাশে দাঁড়ানো আছি। তো আমি ফলো করতেছি যে ও আমার দিকে তাকায় আছে, কিন্তু আমি একভাবেই ফলো করি না, আমি মাঝে মাঝে একটু তাকায় দেখি যে ওর দৃষ্টিভঙ্গিটা কি আসে। তো ও একইভাবে তাকায় আছে। যখন গাড়িটা সাই করে আমার ধার দিয়ে চলে গেল, তখন ওইটি কিছুটা দূর থাকতে মুখটা আর একদিকে ঘুরে নিল। মানে এই সময় ওই যে পার্সপাতের দোকান, আমি একটা ধরি, কি ওইটা শেপ নাকি যেন বলে, ওইটা ধরি, ধরে পরে ওই
দারোগার ওয়াইফের নাম হচ্ছে সালমা। সালমা আপু আমার বলছি ভাই মাথা খারাপ করেন না। এখন আস্তে আস্তে এখান থেকে চলে আসি। চলে আসার পরে রাত্রের বেলায় প্রায় 40-45টা জামা কাপড় উঠানের মাঝখানে, আমি যে উঠানের মাঝখানে ওইগুলা আগুন ধরাই দিই। 12টা-1টা বাজে আগুন ধরাই দিয়ে এই মতো অবস্থায় শীত আছে, ওই দিয়ে আমি সিগারেট জ্বালাচ্ছি। তখন আমার আম্মা উঠে বলে, কি করতেছিস? সিগারেট হাতে নিয়ে বলে, মা তুমি ঘুমাও। কি খুব কান্নাকাটি করলো, বলছে বেটা যেটা তোর কপালে নেই সেটা না ভাবিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো এটা বলে রাখ। আমি খুব কষ্ট পাই। একসময় আমার বড় ভাই কষ্ট সহ্য করতে না পেরে মাকে বলে যে মা ওর কষ্ট আমি মেনে নিতে পারছি না, ওরে বলো ওর থেকে ভালো দেখে মেয়ের সঙ্গে বিয়ে করাই দেবো। তখন 2 দিন আগে আমি একটা লাইসেন্স করা অস্ত্র নিয়ে আসি আমার বন্ধুর, উঠোনে দাঁড়াই ফায়ার করি, বলছি মা আমি আমার ভাইদের সামনে মাথা উঁচু করে কথা বলি না, আমার সবকিছু গাইড করি। আমি বলছি ও যদি আর একটা কথা বলে আমি ওর কপালে মারবো, ঘিলু পিছন দিয়ে বের হয়ে যাবে। গালি দিছি যে ওর থামতে বলো। ভাই সেন্সলেস চলে গেছে। মা আমার পাশে শুয়ে আছে ওই একই রাত্রি। তো আমার তখন খুব সিগারেটের নেশা হচ্ছে। আমি সিগারেট খাই, বাসা থেকে জানে না, এমনকি মাঝে মাঝে হয়তো গন্ধ পায়, সামনে পড়িনি। তখন উনি চিন্তা করতেছে হয়তো একটা দুর্ঘটনা ঘটাবে, উনি আমার পাশে কম্বল মুড়ি দিয়ে শোনা। তখন আমি টেবিলে একটা ডায়েরি নিয়ে লেখালেখি করছি, মাঝে ছবি আঁকতাম, আবার গিটার বাজায় গান শোনাতাম, মরে এরকম করতাম, অনেক ছবি আঁকছি। আর পরে যে ওই ছবি আঁকতেছি, মা আমি দেখি মা কি করে। মা কিছু সময় পরে পরে কম্বলটা ফেলায়, দেখে যে আমি কি করি। পরে আমি বলছি মা তুমি ওই দিক ফিরেছো, আমি বাইরে একটু ঘুরে এসে। বলছি না কি করবি কম বল। আমি বললাম যে মা আমি একটা সিগারেট খেয়েছি। বলছে এইখানে বসে খাও। তখন পুরো সেন্সলেস আমার। আমি বললাম তুমি কম্বল মুড়ি দিয়ে ওই দিক ফিরে শুয়ে থাকো। তখন আমি এই বসে বসে সিগারেট জ্বালাই দিছি। ওরা কোনোদিন জানেও না যে আমি সিগারেট খাই। মার সামনে আমি সিগারেট জ্বালাইছি। এই যে আমি একদিন জেলখানায় আমার বাইরে দেখতে গেছি, বেশ কিছুদিন যাই না এই ঘটনার পরে। দেখতে গেলে ও যেন কিভাবে সংবাদ পাইছে, সংবাদ পেয়ে আমার রিসিভ করতে গেছে। তখন আমি ওরে খুব বিশ্রী কথাবার্তা বলছিলাম মানুষের সম্মুখে। তখন ও চলে গেল, খুব কষ্ট নিয়ে চলে গেল। আপনার ভাই জেলখানাতে ছিল আপনি বারবার বলছেন, আপনার আপন ভাই? হ্যাঁ আমার আপন ভাই। উনি কি পরবর্তীতে ছাড়া পেয়েছেন? ছাড়া পেয়েছে বর্তমানে বাইরে। মানে বাইরে মানে কি উনি কি নিরঙ্কুশ খালাস পেয়েছেন নাকি এখনো মামলার আসামি হিসেবে আছেন? না উনি খালাস পেয়েছেন, মামলা নেই ওনার নামে কোনো। ওকে ওকে। তো খুব গালিগালাজ করছি, চলে গেছে। তো আমার মানে যারা এই ঘটনাগুলো জানে, অনেকদিন পর্যন্ত সেন্সলেস হয়ে এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবসময় আমার সাথে থাকতো আমার চাচাতো ভাই, আমার ছিল লিটন আমাকে সান্ত্বনা দিত। যদি আমাদের এলাকাটা আবার পশ্চিম পাড়া বলতো, যদি পশ্চিম পাড়ায় কোনো হার্ট শক্ত লোক থাকে সেটা হচ্ছিস তুই, তাহলে তুই কেন এ নিয়ে হতাশা হবি? মানে কোনো কিছুতেই আমার আটকাতে পারতাম না। দুটো কারণ এখানে। একটা হচ্ছে যে চাইলে তো আপনি তাকে বিয়ে করতে পারতেন, কারণ আপনার ভাবির আপন বোন সে ছিল। একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে আপনার কোনো জব ছিল না, আপনি কিছু করেন না, আপনি বেকার। এবং সেটার মাঝে মাঝে নীলা আপনাকে বলতো তুমি কিছু একটা করো। সেই জায়গা থেকে আপনার সমস্যা ছিল এটাই যে আপনি কোন ধরনের জব করবেন, কারণ আপনার ফ্রেন্ডরা তো সবাই হাই লেভেলের হাই প্রোফাইলের জব তারা করে।
আপনার কোনো ছোট জব আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে আপনার সাপোর্ট আসতো না। 1 2 নম্বর যেটা আমি পেলাম সেটা হচ্ছে যে নীলার ব্যক্তিগত সমর্থনের জায়গা। আপনি চাচ্ছিলেন যে নীলা তো বলতে পারে, নীলা তো চাইলে বিয়েটা বন্ডল করে দিতে পারে। আপনি একেবারেই যেটা ব্যক্তিগতভাবে প্রত্যাশা করছিলেন সেটা আপনি পাননি। শেষ পর্যন্ত কি আপনার কষ্ট বা দুঃখ এই জায়গাটায় এসে থেমে গেছে যে নীলা কেন এই আচরণটা করলো আমার সাথে? আমি পাশাপাশি আরেকটা জিনিস স্বীকার করি সবসময়, যে কপালে যেইটা থাকে সেইটাই হয়। কিন্তু আমি সবসময় ওর কাছ থেকে আশা করছিলাম যে ও আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। খারাপ ব্যবহার কোনটা করেছে? খারাপ ব্যবহার করতো, যে যেহেতু আমি বড় ধরনের একটা আঘাত পেয়েছি। ফোন দিলি সে রিসিভ করে বলতেছে আপনি ফোন দেন কেন? আমি যখন মেসেজ করছি ও বলতেছে, ও একদিন আমার সাথে তুই মুইয়েরই কথা বলছে, যে এই গালিও দিছে, বাচ্চা তুই মেসেজ দিস কেন? তখন পাল্টা মেসেজে আমি লিখছি যে এই তুই কি আমার জিনিস, আমি মনে করলি 5 তলা থেকে গাছতলায় নামাই দিতে পারি তোর একদিনের ভিতর। এটা কি বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে। বিয়ের পরে আপনি চেষ্টা করতেন তার সঙ্গে কথা বলার জন্য? হ্যাঁ, খুব খারাপ লাগতো। তবে আমি অন্য কোনো মাইন্ডে চেষ্টা করতাম না। আমি চিন্তা করতাম যে ওর সঙ্গে কথা বলে কিছুটা হালকা হয়ে যায়। ও কি নিজে থেকে বোঝানোর চেষ্টা করতো যে তুমি আর যোগাযোগ করো না, আমি অন্যের সংসারে চলে এসেছি, আমার এখানে সমস্যা নাই, এই ধরনের কোনো চেষ্টা করতো না? ওর হাজবেন্ড কি জানতো যে আপনি ওকে লাভ করেন? পরবর্তী থেকে জেনেছে? হ্যাঁ, পরবর্তী ও জানাইছে। যখন আমি বলছি যে তোর একটা নেম 5 তলা থেকে গাছতলায় এনে নামাবো, তো এখন আমাকে চিনিস না, তখন ও জানে যে ভাই খুব ড্যারিং, ওর ভিতরে ভয় ভীতি বলতে কিছু নেই। কারণ আমার ভিতরে ভয় নেই একটা কারণ, যেটা হচ্ছে আমি কারো ক্ষতি করি না, পারলে উপকার করি, না পারলে করি না। এটা হলো আমি। তারপর কি হয়েছে? ওর হাজবেন্ডকেও জানিয়েছে? তখন ও দেখছে যে সর্বনাশ করছে, নিশ্চয়ই এ জানাই দেবে। তখন ও ওর হাজবেন্ডকে বলছে, উনি এইভাবে প্লেস করছে কথাটা যে আমাকে একজন খুব ভালোবাসতো, আমি তাকে বাসিনি। পরে অবশ্যই ধাপে ধাপে উনি আমার কথাটা বলে দিচ্ছে যে আপার দেওয়ার আমাকে খুব পছন্দ করতো, তো আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আমি তার সঙ্গে সম্পর্ক করিনি, এরকম বলেছে। আমার বেশি হিটেড আমি এই কারণে যে ও আমার সঙ্গে কথা তো বলতে পারে ভালোভাবে, কিন্তু সে আমার সঙ্গে ফোন দিলে খুব উল্টাপাল্টা ব্যবহার করতো, যার জন্য আমি আর যোগাযোগ করি না। আমি এখন আমার প্রত্যাশা কি যে জীবনে আমি কারো ক্ষতি করছি বলে আমার মনে হয় না। হয়তো ভুল করলে করতে পারি, আর ভুল আমি শিওর করছি, মানুষ মাত্রই ভুল আছে। তো আমার একটা দীর্ঘ বিশ্বাসও যে একদিন না একদিন ও কাঁদবে। আর আমি ওরা এই কথাও বলছি যে সেই দিনই আমি হাসবো যেদিন তোর চোখের পানি দেখবো। আপনি প্রতিশোধ পরায়ণ কেন নিচ্ছেন? দেখুন, আজকে আপনার এই কনসেপ্টের জায়গাগুলো আমরা একটু ভেঙে দিতে চাই। প্রথম যে কনসেপ্ট জায়গাটা আসে সেটা হচ্ছে, আপনি যে সেই মাহফিল, যেখানে ওয়াজ মাহফিল হচ্ছিল, সেখান থেকে একটা কথা আপনার বুকে গিয়ে আঘাত করে। যাকে তুমি খুন করছো তাকে তো সৃষ্টিকর্তা তোমাকে খুন করার কোনো ক্ষমতা দেয়নি। তুমি তো একটা প্রাণ সৃষ্টি করতে পারো না, সুতরাং তুমি কেন খুন করবা? এই ধরনের কথা মাথায় লাগার পরে আপনি গিয়ে মাপ চাইলেন। হ্যাঁ, এবং জিতের বোনকে যে রেপ করেছিল, এখন পর্যন্ত সেটা প্রুভ না, আপনি তার হত্যার অংশীদার ছিলেন। সে আপনার কাছে মারা যাচ্ছে কিনা আপনি নিশ্চিত নন, তারপরে আপনি তার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন এবং তার বাবা মা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সেকেন্ড যে খুনটা আপনি করলেন, সেই খুনের ব্যাপারে আপনি কারো কাছে ক্ষমা চাননি এবং আপনি এখনো বিলিভ করেন না যেটার জন্য ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আপনার তো মনে হওয়া উচিত ছিল, হ্যাঁ ঠিক আছে, সে আইনের দ্বারস্থ হয়েছে, সে সাহায্য পায়নি, সে বিভিন্নভাবে আইনের দ্বারস্থ হয়েছে, সে সাহায্য পায়নি। হান্নানের যখন এত বড় ক্ষমতা ছিল, আপনি তো হান্নানকে বলতে পারতেন, আপনার তো ক্ষমতা আছে, আপনি আইনের দ্বারস্থ হলে সে নিশ্চয়ই এই ভদ্রলোকটা আইনের বিচার পাবে। সাংবাদিকরা পত্রিকায় রিপোর্ট করেছে তাকে নিয়ে, কোনো ধরনের কোনো কাজ হয়নি। হান্নানের এত বড় ক্ষমতা থাকার পরে হান্নান কেন আইনের দ্বারস্থ হলো না? যে হান্নান আপনাকে মামলায় ফাঁসালো, আবার মামলা থেকে বের করে নিয়ে আসলো, সে তো চাইলে পারতো। সেটা হান্নানের একটা বিষয় ছিল, কারণ হান্নানের সঙ্গে আমার পুরো ব্যাপারটা ফাইনাল হয় নাই। এবং আরেকটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে কি আশা করছিল আমাকে দিয়ে, এবং এটা আমরাও জানতে পারিনি এবং আমরা জানতে চাই। আমাকে বলছিল যে তোরে যদি আমার ঠিকানা দিই, হয়তো তুই একদিন আমাকে মেরে দিবি, এই কথাটাও বলছিল। এই কথাটাও বলেছিল। ফাইন, আমি একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি খুনের বদলা যে খুনটা নিলেন, ও তো খুন করেনি। প্রথম কথা হচ্ছে, জঘন্যতম একটা অপরাধ করেছে, সেটা শাস্তি কি হবে সেটা তো সমাজ নির্ধারণ করবে, সেটা তো বিচার বিভাগ নির্ধারণ করবে। সেই জায়গাটা আমরা মানুষ হয়ে নিজের হাতে তুলে নিতে পারি না, কোনোভাবেই পারি না। এবং ও যে অপরাধটা করেছে, সেই অপরাধের শাস্তি এইভাবে মৃত্যুদণ্ড, এটা কোনোভাবেই মানবিক জায়গা থেকে কিন্তু মেনে নেওয়া যায় না। সেটা নির্ধারণ করার জন্য বিচার বিভাগ আছে, সেটা নির্ধারণ করার জন্য থানা আছে, পুলিশ আছে। সুতরাং আপনি ব্যক্তি মানুষ হিসেবে এটা কখনোই নির্ধারণ করতে পারেন না। ওই মানুষেরই হয়তো বা অসাধারণ একটা ভালো কাজ যদি আপনি দেখতেন, তাহলে এই মানুষটাকে আপনি খুন করতে পারতেন না। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে, যেই মানুষটাকে নিয়ে আপনি আজকে এই কষ্টে ভুগছেন, যে মানুষটাকে আপনি এত বেশি লাভ করতেন, এখনো আপনি তাকে লাভ করেন, হাউমাউ করে আপনি কাঁদছিলেন, হ্যাঁ, নীলা। সেই নীলার আপনি বলছিলেন যে সে যখন কষ্ট পাবে তখন আপনি হাসবেন।
টু বি অনেস্ট, নীলা যদি কোনোদিন কষ্ট পায় আপনি হাসতে পারবেন না, নীলা যদি কোনোদিন কাঁদে আপনিও হাওমাও করে কাঁদবেন। সুতরাং ওই জায়গাটা থেকে যেহেতু আপনি তাকে লাভ করেন, আপনি কখনো এক্সপেক্ট করবেন, এটা আপনার মনের অভিমান যে নীলা কখনো কাঁদুক, বরং আপনি প্রত্যাশা করেন নীলা সারা জীবন সুখে থাকুক। আমি তা কখনো চাই না। আমি প্রতারণা আর বিশ্বাসঘাতক যারা, আপনার সাথে কি প্রতারণা করেছে নীলা? কেন ও আমাকে বলতে পারতো যেটা কপালে আছে। আমি সবসময় এই একটা কথার আশাবাদী যে ভাগ্যে যা থাকে সেটার বেশি হয় না। ও কেন ও বলে যে আমি তোমাকে চিনি না? এইগুলো কি? ঠিক আছে, আপনার ক্রোধের জায়গা থেকে আপনি এটা বলছেন, কিন্তু ওরও তো নিশ্চয়ই কিছু না কিছু বলার থাকতে পারে। ও একটা সমাজে বড় হয়েছে। হ্যাঁ, আমি আমি তো ওইটাই আমি জানতে চাচ্ছি যে তো আমাকে বলতে পারতো। দেখো, সে সেন্স টু কালার দিচ্ছে। আমার পড়ার সময় ঠান্ডা থাকে, যখন হিট হয় তখন একবার গরম হলে ঠান্ডা হতে 7 দিন সময় লাগে। দেখুন, এটা আপনার জায়গা থেকে যেমন আপনার মতো করে সত্য, তেমনি নীলার জায়গা থেকেও নীলার মতো করেই সত্য। নীলা যে ব্যবহারটা করেছে সেটা আনকমন কোনো ব্যবহার না। যদি হয়ে থাকে আনকমন ব্যবহার, তাহলে আপনার ব্যবহারটাও কিন্তু আনকমন ব্যবহার। আপনি একদিন রাগ করে যদি 7 দিন মাথায় ধরে রাখেন, সেটা তো সাধারণ মানুষের ব্যাপার না। এবং একই সাথে নীলা যে ব্যবহারটা করেছে সেটাও সাধারণ মানুষের মতো ছিল না। নীলা আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও নীলাকে অনেক ভালোবাসতেন। 3টা বছর ধরে আপনাদের সম্পর্ক ছিল। নীলা যদি শেষের দিকে এসে আপনার সাথে এই ধরনের আচরণ করে থাকে, যে আপনাকে যদি না জানিয়ে থাকে যে না আমার বিয়ে হয়ে যাচ্ছে বা ওরকম কিছু একটা, বিয়ের আগ মুহূর্তে যদি আপনাকে জানায়, সেটা নিঃসন্দেহে আপনার কষ্ট পাওয়ার মতো। কিন্তু এই মানুষটাকে আপনি 3টা বছর লাভ করেছেন। আপনি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, এই একটা ঘটনার কাছে 3টা বছর কিভাবে মলিন হয়ে যেতে পারে। আপনি তো তাকে বিয়ে করতে পারতেন না কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবেই হোক না কেন। বরং এখন থেকে এটাই ভালো হয়েছে না যে মানুষ আপনার সাথে এই স্টেজে প্রতারণা করেছে। আপনি যদি প্রতারণাই মনে করেন, হ্যাঁ, যে আপনার সাথে কাজটা করেছে সেটা খারাপ কাজ ছিল, সেটা তো বিয়ের পরেও হতে পারতো। আপনার সাথে এই ধরনের কাজ তো বিয়ের পরে অন্যভাবেও হতে পারতো। সে অর্থ থেকে আল্লাহ আপনাকে সেভ করেনি। একটা অর্থ তো আল্লাহ আপনাকে সেভ করেছে এই জায়গাটা থেকে, যে বিয়ের পরে যদি এটা হতো সেটা আরো বেশি কষ্টের হতো। সেটা আপনি বিয়ের আগেই সেভ হয়েছেন, সেটা আপনি বিয়ের আগেই সেভ হয়েছেন। আর 3টা বছর কিন্তু সে আপনাকে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট দিয়েছে। 3টা বছর কিন্তু সে আপনাকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। যে পিতা তার সন্তানের খুনির মধ্যে একজন, হাজার হলেও কিন্তু ওই পিতা তার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছে। তার সন্তান কিন্তু একটা পর্যায় পর্যন্ত তার সবচেয়ে কাছে বুকের ধন ছিল। সেই সন্তানকে যদি তার খুনিকে তার পায়ের কাছে পেয়ে মাফ করে দিতে পারে, আপনি কি মনে করেন নীলা তার চেয়ে বেশি বড় অপরাধ করেছে আপনার কাছে? আমার মনে হয় যে দুটোই সমান করে দিই। তাহলে যদি ওই ওই ভদ্রলোক মাফ করে দিতে পারে, আপনি কেন পারবেন না? তাহলে আপনার মাপের জায়গাটা কোথায়? আপনার ক্রোধের জায়গাটার ক্ষেত্রেই কিন্তু আমাদের বলা, ঠিক আছে? আপনি যে ক্রোধ এখনো বুকের মধ্যে ধরে রেখেছেন, সেটা দ্বারা আরো খারাপ কাজ হওয়া সম্ভব। এবং এই জায়গাটা থেকে দেখুন, আপনাকে চেনে না জানে না, আপনি হঠাৎ করে গিয়ে পায়ে ধরিয়ে আপনি যদি মাপ চেয়ে আসলেন তার কাছে, যে আমি জানতাম না ঘটনাটা কি। একটা তো আপনি নিজে হাতে তার শরীরের একটা বিশেষ অঙ্গহানি করেছেন, সেটাও আপনি ডিটেল জানেন না, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল এবং ঘটনাটা কি ছিল, করেছেন আপনি। তারপরে যে মেরে ফেলার সেখানকার অংশীদার ছিলেন আপনি। এই ঘটনা জানার পরেও সেই পিতা আপনাকে মাফ করে দিয়েছে, কিচ্ছু বলেনি আপনাকে। এবং এই ঘটনা যদি সমানও হয়ে থাকে নীলা আপনার সাথে যেটা করলো সেটা, তাহলে আপনি কেন মাফ করতে পারবেন না? আপনাকে তো সে মাফ করে দিয়েছে। একটা জ্বলন্ত উদাহরণ আপনার ব্যক্তিগত জীবনে আছে। এর চেয়ে বড় মাপের অপরাধ নিশ্চয়ই নীলা করেনি। ও আমাকে খুন করে দিলে আমি মাফ করে দিতাম, কিন্তু বহুত বড় আঘাত দিচ্ছে, বুকে লাথি মারছে। আপনার বুকে যদি লাথিও মেরে থাকে, তাহলেও আপনার মনে রাখতে হবে আপনি যত বড় অপরাধ ওই লোকটার ক্ষেত্রে করেছেন, সেই অপরাধের চেয়ে অপরাধ কোনো অংশেই বড় না। এবং সেই লোকটা আপনাকে মাফ করে দিতে পেরেছে। আপনি যত ভালো কাজই করেন না কেন দুনিয়াতে, বা যত খারাপ কাজই করেন না কেন দুনিয়াতে, ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় গুণ। আজকে আপনি যাহা বলিব সত্য বলিবতে বসেছেন, আপনার বিবেকের তাড়নাবোধ থেকেই বসেছেন যে আপনি জীবনে কতগুলো ভুল করেছেন। আজকে দুটো জিনিস আপনি ভুল করেছেন কোনো না কোনোভাবেই একটা মানুষের অপরাধের শাস্তি আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না। সে অধিকার রাষ্ট্র আপনাকে দেয়নি, সে অধিকার ব্যক্তি জীবন আপনাকে দেয়নি, কেউই দেয়নি। আপনি যদি সেটা তুলে নেন, সেটা আরেক ধরনের বড় অপরাধ। একটা অপরাধের শাস্তি কেন আর একটা অপরাধ হবে? আপনি যে মানুষটাকে মেরে ফেললেন তার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না, সে জীবনে অনেক ভালো কাজ করেছে, তাকে যে কারণে আপনি মেরে ফেলছেন সেটা সে শাস্তির সাথে যায় কিনা সেটাও আপনি জানেন না। যদি যে থাকে তাহলে সে দায়িত্ব সমাজ আপনাকে দেয়নি। আপনি তো অ্যামাজন জঙ্গলে বসবাস করেন না, আপনি একটা সমাজে বসবাস করেন যেখানে সভ্য মানুষের আছে, সেখানে আইন আছে, রাষ্ট্র আছে, সবকিছু আছে। ধরে নিলাম বাংলা সিনেমার হিরোতে এইগুলো সম্ভব, বাংলা সিনেমার হিরোটা আমরা দেখি কাজগুলো করে, এগুলো সিনেমা নাটকে সম্ভব। বাস্তব জীবনে কেউ যদি এইরকম ইডিওলজি জায়গা থেকে একের পর এক খুন করতে থাকে, আমরা যদি তাকে বাহবা দিই, এই সমাজটার অবস্থা কি হবে আপনি চিন্তা করতে পারেন? আপনি মনে করেন যে আপনার মতো সমাজে আরো 10-15-20টা লোক আছে যারা এরকম বাজ বিচার করলো না, জানলো না, ব্যাকগ্রাউন্ড জানলো না, ধামধুম করে এরকম 2-3টা মানুষ মেরে ফেললো, এই সমাজটার অবস্থা কি দাঁড়াবে? সমাজের অবস্থা খুব খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাবে। ক্ষমা হচ্ছে
সবচাইতে মহত্বের গুণ। সৃষ্টিকর্তা আমাদেরকে প্রতি মুহূর্তে ক্ষমা করে দেয়, এটা আপনি জানেন? আপনি জীবনে কত অপরাধ করেছেন, সে যদি আপনাকে পেনাল্টি দিত এভরি স্টেপে, তাহলে আপনার আমার অস্তিত্বই থাকতো না। আপনি যে অ্যাঙ্গেলেই বোঝান না কেন, আপনি যে রাফ ওয়েতে গেছেন, সেই রাফ ওয়েটা ইজ নট অ্যাকসেপ্টেবল। প্রথম কথা হচ্ছে এটা, আপনি নিজে সেটা বুঝেন যে এই যে যে হুজুরটা আপনাকে বলছিল, মানে আমি এই ধরনের কাজ করেছি বলে আমাকে নক করেছে, আমার ভিতরে এসে লেগেছে এটা। তুমি কে? তুমি একটা জীবন দিতে পারো না, তুমি কিভাবে জীবন নিবা? আপনি তো খুন করতে পারেন না, আপনি মানুষটাকে মেরে ফেলতে পারেন না, এটা চরম অন্যায়। আপনার দ্বারা যদি কেউ উৎসাহিত হয় আর এই ধরনের কাজ করার জন্য, পুরো সমাজটা একটা নষ্ট হয়ে যাবে। আপনার কি কিছু বলার আছে আমাদের শ্রোতাদের শেষের দিকে এসে? অবশ্যই কিছু না কিছু বলার আছে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যেটা করছি এটা সমাজের কাছে, সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের কাছে, সারা বিশ্বের কাছে এটা অপরাধ। তো আমি শ্রোতাদের বলতে চাই যে ওনারা যেন আমার এই ঘটনা শুনে এই ইসের দিকে ধাবিত না হয়, অপরাধের দিকে। একটা জিনিস কি আপনি আমাদের এখানে পরিষ্কার করবেন কিনা, যে যাদেরকে আপনি খুন করেছেন তারাও তো মস্ত বড় অপরাধী ছিল আপনার জায়গাটা থেকে, যদিও সেগুলোর প্রুফ আমরা পাইনি, হ্যাঁ, কারণ তারা রেপিস্ট ছিল এবং এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমাদের যারা সচেতন নাগরিক আছি তাদের মধ্যে প্রচন্ড রকম কষ্ট হয়। আপনি হয়তো অস্ত্র হাতে তুলে নিয়ে তাদেরকে খুন করেছেন। আপনি এটা বলবেন কিনা যে এই যে অপরাধী, তারা এই ধরনের অপরাধী, তাদেরকে আপনার মতো উপায়ে শাস্তি দেওয়াটা আপনি সমর্থন করেন কি করেন না? না, এটা আমি সমর্থন করি না, কারণ ওইটা হয়তো আমি রাগের বশতে করে বলছি। হয়তো ওই তার যে সিনটা ওইটা আমার চোখের সামনে বারবার ভাসছে, এই জন্য ওইটা সামলাতে না পেরে আমি হয়তো ওইগুলা করছি। আপনি তাহলে আমাদের যারা সচেতন নাগরিক আছে, যারা এগুলো পছন্দ করে না, তাদেরকে আপনি কি বলবেন? তাদের কি কোনো রোল থাকবে না যদি একজন মানুষ এই ধরনের হ্যাঁ, ঘটনা অবশ্যই দেখে? বলতে তারা যারা আছেন শ্রোতরা, এনারা যদি এরকম কোনো ঘটনা দেখে, এনারা আইনের সহযোগিতা নিক, একবার যাক বারবার যাক, তার সহযোগিতা নিক। শ্রোতাদের বলি যে আপনারা বারবার আইনের কাছে যান, আইনকে শ্রদ্ধা করেন, আইনের সহযোগিতা নেন, আর যারা আছে আপনাদের জানা মতে ওদেরকে বলুন, বুঝান। নীলার ব্যাপারে আপনি কি বলবেন? সে ভালো থাকুক, তার মঙ্গল কামনা করি। এর বেশি বলতে গেলে আমার খুব কষ্ট লাগবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে বনিয়ামিনের জীবনের অপ্রিয় সত্য। এই অপ্রিয় সত্য প্রকাশের পুরোটুকু শুনেছে হচ্ছে আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন আমাদেরকে, তার কাছ থেকে আমরা মতামত শুনবো। তিনি তো পুরো সত্যটা শুনলেন, এবার তার কি বলার আছে তার সাথে আমরা এই মুহূর্তে ফোনে কথা বলবো। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি কি মনে করেন কোন কোন জিনিসগুলো আপনার মনে হয়েছে যে নক করার মতো? যে আমি বনিয়ামিনের যে কাহিনীটা শুনলাম, আসলে এখানে অনেকগুলো ব্যাপার আছে। আমরা এর আগে যতগুলি কাহিনী শুনছি সবগুলি কিন্তু মানসিক দিক থেকে অপরাধ প্রবণ ছিল, এবং আমরা যেটাকে বলি যে তাদের চরিত্রগত দিক থেকে, স্বভাবের দিক থেকে, নৈতিকতার দিক থেকেই তারা সবচেয়ে খারাপ হয়ে গেছিল, এবং সেই হিসাবে তারা সবগুলিতে বিভিন্ন অপরাধমূলক কাজ করত, খুন মানে ছিল। এখন বনিয়ামিনের একটু সুখ্যাতি গাইতে হয় এদিক থেকে যে সে কিন্তু অপরাধ প্রবণ নয়, সে কিন্তু মন মানসিকতার দিক থেকে নষ্ট হয়ে যাওয়া ছিল নয়, কিন্তু একটা খুনের সঙ্গে যেভাবে হোক জড়িয়ে গিয়েছিল, যার ফলে খুনের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এবং ওই যে ছোট মনে অন্যায় বা পাপের বিরুদ্ধে, বিশেষ করে দর্শনের বিরুদ্ধে তার যে একটা ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই দৃষ্টি থেকে সে হয়তো দ্বিতীয় যে ঘটনাটা ঘটাইছে সেটাও অনেকটা রসুদনের মতন বা অন্যান্যের মতন, যে হ্যাঁ কেউ কোনো অন্যায় কিছু করতেছে না, হ্যাঁ আমি করে ফেলবো। এই যে মনোভাবটা, এই মনোভাবটার দুইটা দিক আছে। হ্যাঁ, একটা সমাজকে ভাবতে হবে যে আমাদের সন্তানেরা বা অন্য মানুষরা কেন এইভাবে বাধ্য হবে বা উপলব্ধি করবে এই দেশে আইন এবং নিয়ম কানুন চলতেছে না, শাসন চলতেছে না, অথবা মানে আইনের শাসন বা বিচার পাওয়া যাচ্ছে না, এরকম কেন বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকবে। এটা যেমন সমাজকে ভাবতে হবে, ঠিক এরকম বনিয়ামিনের মতন যারা এরকম উগ্রতার দিকে গিয়ে নিজের হাতে আইন তুলছে তাদেরও ভাবতে হবে যে ওই যে ওয়াদের কথা সেটা শুনছিল, যে এইভাবে আমি যদি একটা খুন করি, যে ওই দর্শন করছে সে যেমন একটা পাপ করছে, অন্যায় করছে, আমি যদি তাকেও খুন করি সেটাও আর একটা পাপ অন্যায় হবে। ঠিক একই রকম ভাবে পরবর্তী যে খুন করছে সেটাও ঠিক একই রকমের পাপ অন্যায় হবে। একটা পাপকে দিয়ে আরেকটা পাপকে কখনই মোচন করা যাইতে পারে না। অর্থাৎ এটা কোনো পদ্ধতি তো নয়, এটা হচ্ছে যে ওই লোক দর্শন করে যে মানে পাপ করেছে সেই জন্য সে যতটুকু শাস্তি পেতে পারতো, সে খুন করে তার চেয়ে বেশি বড় পাপ করেছে। অর্থাৎ আমরা কখনই এই কাজটা প্রশ্নই ওঠে না। সবাইকে এই কথা বুঝতে হবে যে এইভাবে নিজের হাতে আইন তো না প্রশ্নই ওঠে না, এবং একটা অন্যায়ের বিরুদ্ধে আরেকটা অন্যায় আমরা কোনোভাবে করতে পারি না। সেটা হচ্ছে বড় অন্যায় তো মোটেই না, ছোট অন্যায় আমরা করতে পারি না।
তো যেই কাজ যাই হোক বনিয়ামিন এই কাজগুলি করেছে, এখন সে কিছুটা হয়তো বুঝতে পারতেছে। এখন যে দ্বিতীয় প্রশ্ন আছে যে সে একটা মেয়েকে ভালোবাসতেছিল, সেখানে সে সততার পরিচয় দিচ্ছে, তাকে হয়তো ভালোবাসছিল, কিন্তু মেয়েটা হয়তো যেভাবে হোক কি কারণে আমরা হয়তো জানি না, তাকে সেই ভালোবাসা প্রত্যাখ্যান করে আরেকজনের বিয়ে হয়ে গেছে। এটা বনিয়ামিনের জন্য আমরা একটু সহানুভূতি জানাইতে পারি যে হ্যাঁ এটা কষ্টকর, এটা খুবই তার জন্য পেইনফুল ব্যাপারটা। কিন্তু বনিয়ামিনকে এখন বুঝতে হবে সে যেহেতু ভালো মানুষ ওই অর্থে আর কি, এক অর্থে সে কিন্তু খুবই এখন অপরাধী, এটা স্বীকার করতে হবে যে সেই খুন করে জন্য শহীদ হয়ে গেছিল। কিন্তু সে তো 8-10টা মানে অপরাধীদের মতন নষ্ট হয়ে যাওয়া মানুষ নয়, তাহলে সে কেন খারাপ পথে যাবে? একটা কষ্ট পেয়েছে সে ঠিকই আছে, সেই কষ্টের প্রতিশোধ নিতে গিয়ে যদি সে কিছু করে, তাহলে এতদিন সে যেটা করছিল যে দর্শনের জন্য অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, এখন তো তার সেই যে ভালো একটা মূর্তি বা ভালো একটা ভূমিকা নেওয়ার মানসিকতা নিচ্ছিল বলে মনে হচ্ছে, যদিও সেটা অন্যায় করছে। কিন্তু এখানে কাছে তো সে নিজে একটা অপরাধী মনোভাব দেখা গেল, নিজের স্বার্থের কারণে, নিজের প্রেমের ব্যস্ততার কারণে সে এটা প্রতিশোধ দিতে যাচ্ছে। এটা তো তার সেই মানসিকতার পরিচয় হইল না, সেই দর্শনের কাছাকাছি অথবা সেরকমই একটা ঘটনা ঘটে গেল। আর আপনি যেটা উদাহরণ দিলেন এটাও ঠিক, যে যেখানে সে তার ক্ষমা চেয়ে আসলো, সে তার বাবা তার ছেলেকে ছেলের খুনিকে ক্ষমা করে দিল, তাই সে বনিয়ামিনকে এখন এটা বুঝতে পারে না যে ঠিক আছে মানুষ তো অন্যায় করলে ক্ষমা পায়। তা আমি এখানে যেটা পেয়েছি সেটা কতটুকু অন্যায় হয়েছে বা ন্যায় হয়েছে সেটা হয়তো বিষয় হতে পারে। সেই মেয়ের একটা অধিকার আছে, সে কার সঙ্গে সম্পর্ক রাখবে বা কাকে বিয়ে করবে, তার প্রতি সম্মান দেখানো উচিত। সে যেমন ওই যে দর্শনের ব্যাপারে দর্শন করে মেয়েদের উপর অসম্মান করানোর কারণে সে ক্ষিপ্ত হয়েছে, তাইলে তো সে নারীর প্রতি অধিক সম্মান দেখালে এখানে কেন অসম্মান দেখাবে যে এই মেয়েটা আমাকে নাও পছন্দ করতে পারে, সে আর আরেকজনকে পছন্দ করলে সে আরেকজনে বিয়ে করবে, আমি কেন জোর করে তার ভালোবাসা যাবো অথবা তার সংসার ভাঙতে যাবো? অর্থাৎ যেহেতু তার ভিতরে ধর্মীয় বোধ আছে এবং অন্যান্য ভালো কিছু গুণাবলী আছে, আমরা বুঝতে পারলাম। আমরা আশা করি এই অনুষ্ঠান শোনার পর সে বুঝতে পারবে না ওই মেয়েটা যা করছে সে তার স্বাধীন মতো ইচ্ছা মতন করতেছে। তারপর যদি এখন জোর করে আমি কিছু করতে চাই, তাহলে আমি আরেকটা দর্শনীয় খারাপ কাজ করবো, যেটা আমি নিজেও কখনো সহ্য করি নেই, যার জন্য আমি খুন করতে গেছি। অর্থাৎ আমিও কি আরেকবার সেই দর্শনের মতন অন্যায় কাজ করতে যাবো? অর্থাৎ তার খুশি মতন সে পছন্দ মতন গেছে, আর যদি সে সত্যি মেয়েটাকে ভালোবাসে তাহলে তো তার এটাই করা উচিত যে মেয়েটাকে যাকে পছন্দ করছে সেখানে গিয়ে সে সুখী হোক, তার জন্য সে দোয়া করতে পারে, তার জন্য আরো মানে এটাও কামনা করতে পারে যে যাতে সুখী হোক। আমরা আশা করি সে আবার সঠিক পথে ফিরে আসবে এবং সে বা আর কেউ অন্যায়ের প্রতিবাদের কারণে আরো নিজের হাতে আইন তুলে নেবে, আরেকটা অন্যায় করবে, আরেকটা পাপ করবে, এই কাজটা যেন আমরা সৃষ্টি না করি। অনেক বেশি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার জন্য। জি, আপনাকে